কি খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্রের আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও। আজকে আমরা আমাদের নাটকের আলোচনা এই অ্যাডমিশন পিরিয়ডের জন্য সম্পূর্ণরূপে শেষ করব। আমরা নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি। সেই জায়গাটা পড়ার পরে আমরা একটা টাস্ক করছি, যে টাস্ক করার ফলে আমাদের অলরেডি নাটকের কতটুকু, নাটকের 70% পড়া কিন্তু হয়ে গেছে। বাকি যে 30% পড়া আছে, সেই 30% পড়া আমরা আজকে কমপ্লিট করব। তাই সবাই খুব দ্রুত ক্লাসটাতে জয়েন হয়ে যাবে। আমাদের আজকে বেশ কিছু এমসিকিউ আমরা সলভ করব এবং এরই মধ্য দিয়ে আমাদের নাটকের জার্নিটার এখানেই ইতি টেনে নেব। ওকে, সবাই খুব দ্রুত ক্লাসটাতে জয়েন করো এবং আমরা আমাদের পড়া শুরু করে দেই। এখানে দুইটাই বিনা। ইউনিটের বাচ্চারা কি ঘুম এসে পড়েছে নাকি? সবাই ক্লাসে জয়েন করো দ্রুত, ফ্রেন্ডদেরকে ডাকো। ইউনিটে এত কম বাচ্চা কেন? আচ্ছা, আমি ডেকে নিলাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়েরা। আর 2 মিনিট সময় দিই, তারপর আমরা আমাদের নাটকের সলভে চলে যাই। আজকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করতে করতে আমাদের নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো জায়গা কভার করার আছে সবগুলোই কভার করে ফেলবো। সেটা টাকার হিসাব হোক কিংবা সেটা নাটকের গুরুত্বপূর্ণ কিছু অংশের আলোচনা হোক, আমরা সবগুলোই পড়বো। সবগুলো পড়ে একটা ফুল প্রিপারেশন নিব আমরা আজকে নাটকের উপর। ওকে, হ্যাঁ, কনফিউশনটা ক্লিয়ার করো। রিপা আক্তার বলতে পারো। শুভ সকাল সবাইকে, সবাই জয়েন হও ক্লাসে, আমরা শুরু করে দিই পড়া। ওকে, অনেকে মোটামুটি চলে এসেছে, আর একটা মিনিট দেখি, দেখে আমরা শুরু করে দেবো। আচ্ছা, 1 মিনিট, ক্যামেরার ইস্যু হয়েছে, ঠিক করছি, থামো। ক্যামেরার পাওয়ার কেবল কি নড়ে গেছে সামহাও? নড়াই হয়েছে, ওয়েট। ওকে, সমস্যা নেই, সবাই ক্লাসে জয়েন হয়ে যাও। নটা বেজে 2 মিনিট। বলো কারো কোনো। রহিমা তো 3 পাকের অর্ধেক দেয়। 3 পাকের অর্ধেক না ভাইয়া, 3 পাক আর অর্ধেক পাক দিতে পারছিল। 3 পাকের অর্ধেক বলা নাই, রহিমা কেন 3 পাক দিবে? পাক দেয় হচ্ছে আমেনা বিবি। 3 পাক আর অর্ধেক পাক দিয়ে সে পড়ে যায়, মানে কি 3.5 পাক দিতে পারছিল, বুঝছো? 3 পাকের অর্ধেক বললে তখন সেটা হয়ে যায় 1.5 পাক। বেসিক গ্রামার ক্লাসের প্রথমে অঘটন সকালবেলা তোমাদেরকে একটু দেখাই দিল যে যদি ঠিক মতো পড়াশোনাটা না করো তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। সেই জিনিসটা দেখিয়ে দিয়ে তোমাদের শুরু করলো এখন সবকিছু। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো রিপা আক্তার। ওকে, সবাই চলে আসছে, আমরা আমাদের পড়াশুনো
শুরু করে দেই, কি বলো? চলেন, তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আমরা এখন শুরু করব কি থেকে? সিরাজউদ্দৌলা নাটকে প্রথম সংলাপটি কার? শুরুতেই প্রথম একটা প্রশ্ন। আর গত দিনে যে নামটা আমি দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে ক্লেটন। এরও অনেক কথা আছে, ইভেন এর কথা থেকে অ্যাডমিশনে এ পর্যন্ত 5টার প্লাস এমসিকিউ জাস্ট এই ক্লেটনের কথা থেকেই আসছে। কেন? কারণ সেই সিরাজউদ্দৌলা নাটকে বেশ কিছু ক্যাচি উক্তি দিচ্ছে, বাট আমার ক্লাসের ফার্স্ট কথা হচ্ছে এটা, তুমি যদি আমার ক্লাস করতে চাও আর নাটকের উক্তির হোমওয়ার্ক গুলো তোমার দ্বারা করা হয়নি, আবারও বলছি, আমি গত ক্লাসেই বলে দিয়েছি হোমওয়ার্ক না করে আমার ক্লাসে আসবে না। যদি এটা আমার কোচিং হইতো আমি বের করে দিতাম যে নাটকের উক্তির যে নোট বা টাস্ক করতে দিছি সেটা করনি। এটা যদি সামনাসামনি তো অনলাইনে তো আর বের করে দিতে পারবো না। নীতিগত দিক থেকে বলবো ভাইয়া, নাটকের ক্লাসের যদি আসল জুসটা নিতে চাও, তোমাকে নাটকের প্রত্যেকটা ক্যারেক্টারের উক্তিগুলোকে নিজেকে খুঁজে বের করে করে জানতে হবে। অ্যাডমিশনে এই নাটক উপন্যাস বাংলা ফার্স্ট পেপার শুধু পড়ার টাইম নাই, আরো আছে একটা নাটক যেখানে তোমার 2 দিনের প্রিপারেশনে শেষ হওয়া পসিবল, তুমি ওর পিছনে কেন 4 দিন দিবা? দেওয়ার তো বিষয় নাই, তোমাকে নিয়ম বলে দিচ্ছি, সবই বলে দিচ্ছি। তাই এমন কেউ যদি থেকে থাকো, এমন খচ্চর যদি কেউ থেকে থাকো নাটকের টাস্কটা করনি, বিগত ক্লাসে গিয়ে টাস্কটা দেখো, দেখে করে তারপরে এই ক্লাসটা রেকর্ড করে নিও। আমি বলে দিলাম, ওকে? ঠিক আছে, তো চলো এখন আমরা পড়ায় চলে যাই। সিরাজউদ্দৌলা নাটকে প্রথম সংলাপটি কার? ক্লেটনের। সিরাজউদ্দৌলা নাটকে প্রথম সংলাপটি কার? ক্লেটনের। তাহলে সিরাজউদ্দৌলা নাটকে শেষ সংলাপটি কার? প্রথম আর শেষ দিয়ে শুরু, সিরাজউদ্দৌলা নাটকের শেষ সংলাপটি কার? এই শেষ সংলাপে এত কনফিউশন কেন? শুরু করলে কি শেষ করতে হবে না ভাইয়া? হুম, শেষ সংলাপটা তো শেষ সুন্দর করে হয়, কি বলো দেখি? পেয়েছি না? এই যে হা 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 হা, কার দিয়ে? মোহাম্মদী বেগ দ্যাট কি রাস্কেল, সেই মোহাম্মদী বেগ শয়তানের হাসি দিয়ে কি আমাদের অন্য মিরন লিখতেছে কেড়ে? মোহাম্মদী বেগ, মোহাম্মদী বেগের শেষের হাসি কি? হা হা হা। এই একটা শব্দ দিয়ে আমাদের জবনিকা পাতে কি হয় বলো দেখি? জবনিকা পাতে আমাদের সিরাজউদ্দৌলা নাটক শেষ হয়। যেহেতু অন্য এই টপিকে চলে এসেছি, জবনিকা পাত অর্থাৎ একটা নাটকের গঠনের কয়টা অংশ থাকে ভাইয়ারা? একটি নাটকের গঠনে কয়টি অংশ থাকে? এই প্রশ্নের উত্তর দাও। একটি নাটকের গঠনে কয়টি অংশ থাকে? অর্থাৎ একটা নাটক লিখলা, সেটার বডি স্ট্রাকচারটাতে কয়টা পয়েন্ট থাকে দেখি। গত দিনের পড়া কে কারা কারা মনোযোগ দিয়ে পড়ছো? সি ইউনিট আমার হাতে আছে, উত্তর করো চটপট। আজকের ক্লাস তোমাদের কোনো কিছু বাদ দেওয়া যাবে না, ওকে? ঠিক আছে, পোস্ট করো নাই সমস্যা নাই, পোস্ট করতে নাই পারো, বা টাস্ক জমা না দিয়ে আবারও বলছি ক্লাসটা করবা না। ক্লাসের অনেক জায়গায় অনেক কিছু তোমাদের অপরিচিত মনে হবে, ঠিক আছে? ওকে, বা ক্লাসে অপরিচিত মনে না হইলেও পরীক্ষার হলে গিয়ে অপরিচিত মনে হইতেও পারে, কারণ এতগুলো উক্তি এতগুলো জায়গা থেকে একটা যদি প্রপার ক্লাস করাতে চাই, নাটকে ধরে ধরে লাইন বাই লাইন পড়ায়, তাহলে মনে করো আমার 5টার উপরে লেকচার লাগবে। অ্যাডমিশনে একটা বিষয়ের পিছনে এত সময় দেওয়ার তোমাদের সময় নাই, সব সময় ট্রিকি ওয়েতে কাজ করতে হবে, ওকে? 5টা, ইয়েস 5টা। শুরুটা কি? গ্রন্থিমোচন, আর শেষটা হচ্ছে জবনিকাপাত। মাঝের গুলো তো জানো ক্লাইম্যাক্স থাকবে, তাই না? ওকে, যাক তোমাদের মনে আছে, ওয়েল ডান। তারপরের প্রশ্নে চলে যাই, চলো। সিরাজউদ্দৌলা ওয়ালি খান কে ছিলেন?
সিরাজউদ্দৌলা নাটকের একদম শুরুর দিকে এই জায়গা থেকে অনেক কিছু ক্যাচি কথা পাবো। এই জন্য আমাদেরকে দুটো ক্যারেক্টারের উক্তি, তোমরা যারা নোট করছো, আমি ক্লেটন ওয়ালি খানের উক্তিগুলো আরো ভালো মতো দেখতে চাইছিলাম, অনেকেরটাতে পাইনি। ক্লেটন আর ওয়ালি খান, দে আর স্টার অফ অ্যাডমিশন এমসিকিউ কোশ্চেন। অ্যাডমিশনের এমসিকিউ প্রশ্নে দুইটা স্টার মানুষজন হচ্ছে ক্লেটন আর ওয়ালি খান। তো এই ক্লেটন আর ওয়ালি খানকে তোমাদেরকে কি করতে হবে বলো তো? একটু হলেও কভার করতে হবে, একটু হলেও কভার করতে হবে। তাই যারা নোট করছো অবশ্যই ক্লেটন আর ওয়ালি খানের কথাগুলো ভালো মতো লিখে ফেলবা। ওকে, ঠিক আছে? সবাই শুধু সি ইউনিট সি ইউনিট করে কচুদা, কারণ তোমরা বেশি ভালো পড়া পারো। সি ইউনিটের কাছে বাংলাটাকে একটু আলাদা প্যারা মনে হয়, এই প্যারাটা দূর করার জন্য তাদেরকে একটু আলাদা করে জোশ দিই, তাই না? ওই জন্য হুম, ইংরেজ সেনাপতি ওয়ালি খান ইংরেজ সেনাপতি ছিল। এদিকে আয়, একটা মাথাটা আগাবি, ঠাস করে একটা খাবি, ওখানে চটকানা গায়ে ঘুরতে থাকবে। কি বলছে এই কারণে, তুমি যদি ওয়ালি খানের একবার উক্তি করতে যাইতা, কি বলো দেখি, একবার যদি তুমি ওয়ালি খানের উক্তিগুলোর হোমওয়ার্ক করতে যাইতা, এই জিনিস তোমার আজীবনেও ভুল হওয়ার কথা না ভাইয়া। ওয়ালি খানের একটা কথাই আছে, টাকার জন্য ইংরেজদের হয়ে যুদ্ধ করতেছে। ভাই, ইংরেজ সেনাপতি কি কখনো ইংরেজদের জন্য টাকার হয়ে যুদ্ধ করবে? কি একটা অবস্থার, কি বলছে, ক্লাস থেকে বেরো। আবারও বলতেছি, যারা এইরকম অবস্থায় আসছো ভাইয়া, এটা কোনো ফান না। নাটক থেকে একটা প্রশ্ন, স্পেশালি ভুলটা পাইলাম আমি বি ইউনিট থেকে, এটা ভুল করার জায়গা না ভাইয়া। অ্যাডমিশনে তোমাকে একটা কাজ দেওয়া হচ্ছে, কাজটা করো। এখন যেই মেন্টাল প্রিপারেশন নিয়ে তুমি ক্লাস করতে আসছিলা, সেই প্রিপারেশন নিয়ে আবারও বলছি, নাটকের প্রত্যেকটা ক্যারেক্টার সেপারেট করবা, করে তাদের ক্যাচি ক্যাচি কথা, যেমন কি টাকার জন্য ইংরেজদের সাথে যুদ্ধ করছে বলে বাঙালি কাপুরুষ নয়, এটা ওয়ালি খানের কথা। এরকম ক্যাচি ক্যাচি প্রত্যেকটা ক্যারেক্টারের কথা তোমার একটা নোট করবা, তারপর ভাইয়ার ক্লাসে আসবা। বাংলা ফার্স্ট পেপার কি করে পড়তে হয়, ক্রিটিক্যালি পড়তে হয়, এমনি শুধু ধালা তাকায় যায় তুমি এমসিকিউ পারবা না। আর নাটকে তো পারবাই না, জাস্ট আমি দেখাই দিব, তাহলে কি বললাম বুঝছো? তো আবারও বলছি লাস্ট বার, যদি হয় ভাইয়া কিচ্ছু মনে করার নাই, তুমি জাস্ট টুস করে বের হয়ে যাও, তোমাকে কেউ দেখবেও না, তুমি যাই তোমার টাস্ক করে তারপর ভাইয়া রেকর্ড ক্লাসটা পরে করে নিও। ওকে, ঠিক আছে? মূল ভাব পড়ছে, হ্যাঁ, খুব ভালো কাজ করছো। এখন চলো আমরা কি করি বলো দেখি। ওয়ালি খান হচ্ছে প্রহরী। ওয়ালি খান কি? ওয়ালি খান ছিল বাঙালি, বাট সে ইংরেজদের ওখানে উইলিয়ামফোর্ড দুর্গে প্রহরী হিসেবে কাজ করত। কি করত বলো দেখি, ওয়ালি খান কি করত? প্রহরী হিসেবে দায়িত্ব পালন করত। তাহলে ওয়ালি খান কে ছিলেন? ওয়ালি খান ছিলেন একজন প্রহরী। ঠিক আছে, ওকে, তারপরে চলো। তারপরে পরবর্তী প্রশ্নে, কে ক্লেটনকে যুদ্ধ বন্ধ করার আদেশ দিতে বলেন? কে ক্লেটনকে যুদ্ধ বন্ধ করার আদেশ দিতে বলেন? উত্তর দাও। এই, এটা কি 2 এর সি ইউনিট না? তোমরা প্রশ্নের উত্তর কে দিবে, আমি উত্তর দিব নাকি তোমাদের কমেন্ট গুলো লোড হচ্ছে না? একজন উত্তর করছে, এই বাকিদের কি হয়েছে? 50 জনের উপরে ক্লাস করতেছো, প্রশ্নের উত্তর করতে হবে। আর ওই তো, যদি ভেবে থাকো নাটক সহজ, সি ইউনিটে নাটকে থেকে প্রশ্ন আসে না, তাহলে প্রশ্ন আসলে 1 মার্ক ছাড়ে দিয়ে আসিও, সমস্যা নাই। 1 মার্কে আর কি হয়, 1 মার্কে 1000 সিরিয়াল না হলেও মিনিমাম 550 মতন সিরিয়াল পিছায় যাবা, ঢাবিটা একটুর জন্য মিস হয়ে যাবে, তাছাড়া আর কিছুই হবে না।
কমেন্ট করতে প্রবলেম হচ্ছে, আচ্ছা ঠিক আছে। তারপরে প্রহরী, ইয়েস, গুড জব। এই প্রশ্নটা যেটা ধরতে পারছো, জানো ক্লেটনকে যুদ্ধ বন্ধ করার আদেশ দিতে বলেন কে? ওয়ালি খান বলেন যে যুদ্ধ বন্ধ করার আদেশ দিন, নইলে নবাব সৈন্য একজনকেও ছাড়বে না। এটা কাকে বলে? ক্লেটনকে বলে। কে বলে? ওয়ালি খান। অপশনে ওয়ালি খান নাই, বাট আমরা জানি কি ওয়ালি খান হচ্ছে প্রহরী। ওয়ালি খান কি? ওয়ালি খান হচ্ছে প্রহরী, এবং সেই প্রহরী তোমার কি করে বলো দেখি? ক্লেটনকে যুদ্ধ বন্ধ করার নির্দেশ দেয়। তারপরের পরবর্তী অংশে চলো। ইংরেজদের সাথে যুদ্ধ করছি টাকার জন্য, তাই বলে বাঙালি কাপুরুষ নয়। ইংরেজদের সাথে যুদ্ধ করছি টাকার জন্য, তাই বলে বাঙালি কাপুরুষ নয়। এই উক্তিটি কার? এটা হচ্ছে ওয়ালি খানের। এটাও কার? ওয়ালি খানের। ওকে। তারপরে পরবর্তী অংশে চলো। এই জায়গায় তোমার হচ্ছে ওয়ালি খান আর আমাদের ক্লেটন বাবাজির পুরো জায়গাটাই আমরা স্পষ্ট করে নিব। দেখো, ক্লেটনের কিছু কথা বলে, কি বলো দেখি? ভিক্টোরিয়ার ডেথ, ভিক্টোরিয়ার ডেথ, এটা অ্যাডমিশনে যে এই লাইনটা কত আসছে, এই কথাটা কে বলে? প্রাণপণে যুদ্ধ করো ইংরেজ সাহসী সৈনিক, ভিক্টোরিয়ার ডেথ, ভিক্টোরিয়ার ডেথ। কথাটি কার? ক্লেটন। তারপর বাঙালি কাপুরুষের কাছে কোনোভাবেই আমরা মাথা নত করব না। বাঙালি কাপুরুষের কাছে কোনোভাবেই মাথা নত করব না। এটাও কার কথা? এটা হচ্ছে ক্লেটনের কথা। এখানেই শেষ নয়, প্লেটন আরো একটা কথা বলে, সেটা হচ্ছে যত বড় মুখ নয় তত বড় কথা। যত বড় মুখ নয় তত বড় কথা। এই যে তিনটা কথা ক্লেটনের মাথায় গেঁথে ফেলতে হবে। কি? ভিক্টোরিয়ার ডেথ কোনোভাবেই বাঙালিকে কাপুরুষ বলে কে? ক্লেটন বলে। এবং যত বড় মুখ নয় তত বড় কথা, এটাও কে বলে? ক্লেটন। অপরদিকে ওয়ালি খান চলে আসে প্রহরী হিসেবে। ওয়ালি খান প্রহরী হিসেবে এসে কি করে বলো দেখি? ওয়ালি খান প্রহরী হিসেবে এসে সে সেখানে হচ্ছে প্রথমেই ক্লেটনকে যুদ্ধ বন্ধ করার নির্দেশ দিতে বলে। কি করতে বলে? যুদ্ধ বন্ধ করার নির্দেশ দিতে বলে। এবং একই সাথে একটা সেই কথা বলে, কি বলো দেখি? সেই ইংরেজদের সাথে যুদ্ধ করছে কেন? টাকার জন্য। প্লাস বলে কি? যে বাঙালি কাপুরুষ নয়। বাঙালি কি নয়? বাঙালি কাপুরুষ নয়। ওকে। এই জায়গাতেই আমাদের ওয়ালি খান আর ক্লেটনের আলোচনা শেষ, এবং আমরা জানি প্রথম অঙ্কের এটা প্রথম দৃশ্যের কথা আমরা পড়ছি। এবং গতদিন যে কোন অঙ্কের কোন দৃশ্য বলছি, সেটাই প্রথম অঙ্কের প্রথম দৃশ্য কোথায় হয়? উইলিয়াম ফোর্টের দুর্গে। দেখি কতজনের মনে আছে। প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের সময়টা এখন বলো। কালকে যে টেকনিকটা শিখাইছি সেই টেকনিকটা এখন ইউজ করো। প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের সময়টা বলো দেখি ভাইয়া। প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের সময়টা বলো। সি ইউনিটের কমেন্ট সেকশনে কি প্রবলেম হচ্ছে ভাই, একটু বলতে পারবো আমাকে? আচ্ছা, এখন কি ওটা সলভ হয়েছে? আচ্ছা হ্যাঁ হয়েছে, ওকে ঠিক আছে। 1756 সালের 19শে জুন, গতকালকেই সেটা শিখাই দিয়েছি সালের কাহিনীটা, তাই না? গুড জব, সবাই পেরেছো, ওয়েল ডান। তারপরে এখন চলো অ্যানসাইন পিকার্ডকে। এই মানুষটা গুরুত্বপূর্ণ, কারণ উইলিয়াম ফোর্টের যে দুর্গে, সেখানে কার পতন হইলে বলো দেখি? এই যে অ্যানসাইন কার পতন হলে নবাবের সৈন্যরা দমদমের সরু রাস্তা দিয়ে দুর্গে প্রবেশ করা শুরু করে, কার পতন হলে সেটা? ক্যাপ্টেন বা অধিনায়ক অ্যানসাইন পিকার্ডের। এবং সেখানে আমরা আরো কাকে পাবো? ক্যাপ্টেন ক্লেটনকে পাবো, ক্যাপ্টেন মিনচিন এবং কাউন্সিলর ফকল্যান্ড আর কাউন্সিলর মানিংহাম, এরা সবাই কি নৌকা করে পালিয়ে গেছে।
প্রহরী হিসেবে জর্জ ছিল এবং ওয়ালি খান ছিল, গভর্নর ড্রেকো ছিল, এবং আমরা গাইস হাসপাতালের সার্জন জন জেফানিয়া হলওয়েল। হলওয়েলকে নিয়ে আমরা এখন কিছু এমসিকিউ পড়বো। আমাদের এই জায়গাটায় জেনে রাখি হলওয়েল কে। হলওয়েল হচ্ছেন একজন সার্জন, কোন হাসপাতালের? গাইস হাসপাতালের। কোন হাসপাতালের? গাইস হাসপাতালের সার্জন। ওকে, ঠিক আছে। উইলিয়াম ফোর্টের এইসব ক্যারেক্টার জানার পর ভিক্টোরিয়ার ডেথ আমরা পারবো। ক্লেটন বলছে উইলিয়াম ফোর্টের দুর্গের যুদ্ধে সিরাজউদ্দৌলার সেনাধ্যক্ষ কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং এই সেনাধ্যক্ষ বা সেনাপতির মাঝে একটা পার্থক্য আছে, এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিব। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? এখন উত্তর করো, উইলিয়াম ফোর্টের দুর্গে সিরাজউদ্দৌলার সেনাধ্যক্ষ কে ছিলেন? এত আস্তে উত্তর আছে এখানে, কমেন্ট গুলো মনে হয় একটু লেটে আসতেছে। ওকে, সমস্যা নেই, একটা উত্তর পাইলেই বুঝবো তোমরা সবাই উত্তর করে ফেলেছো। কোম্পানির ঘুষখোর ডাক্তার, ইয়েস। সেটা কি মীর মর্দন লিখছে, মোহনলাল লিখছো? এত কনফিউশন কেন ভাইয়া এখনো? এগুলো তো আমি কঠিন কনফিউজিং প্রশ্নে যাইনি। ক্যারেক্টারকে আবারও পড়তে হবে ভাইয়া। মোহনলালও না, মীর মর্দনও না। তোমার যে উইলিয়াম ফোর্টের যুদ্ধ যেটা হয়, সেখানে সিরাজউদ্দৌলার সাথে কে আসছে? রাজা মানিকচাঁদ। কে? রাজা মানিকচাঁদ। সিরাজউদ্দৌলার মীর মোহনলালকে আমরা সিরাজউদ্দৌলার অন্য একটা যুদ্ধে সেনাধ্যক্ষ দেখব। এক এক যুদ্ধে এক একজনকে সেনা অধ্যক্ষ হিসেবে নেওয়া হয়। আবারও বলতেছি, নাটকের একটা মার্ক এভাবে হারাইও না প্লিজ। তো চলো এখন কি বলো দেখি, উইলিয়াম ফোর্টের যুদ্ধ যেটা হয়, সেই যুদ্ধে কে ছিল? রাজা মানিকচাঁদ। কে? রাজা মানিকচাঁদ ছিল হচ্ছে সিরাজউদ্দৌলার সেনাধ্যক্ষ। কে ছিল? রাজা মানিকচাঁদ ছিল সিরাজউদ্দৌলার সেনাধ্যক্ষ। ক্লিয়ার? ওকে, তাহলে উইলিয়াম ফোর্টের যুদ্ধে কার, সিরাজউদ্দৌলার কি ছিল বলো দেখি, সেনাধ্যক্ষ কে ছিল? মানিকচাঁদ। এবং এটা আমি ক্লিয়ার করে দিই ভাইয়া, যুদ্ধে সেনাধ্যক্ষ আলাদা হয়। যেমন পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার সেনাধ্যক্ষ কে ছিল? এটা বলো দেখি। পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার সেনাধ্যক্ষ কে ছিল? এটা তো তোমরা পারবা, তাই না? পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার সেনাধ্যক্ষ কে ছিলেন? এইটার অ্যান্সার করো। প্রচুর কনফিউশন আছে রে এক একজনের। আমি যদি একজন দুইজনের ভুল দেখতাম তাহলে ছিল। হিয়ার মীর জাফর। মীর জাফর, ইয়েস। যাক, এবার আর ভুল উত্তর পাইনি। হ্যাঁ, কে সেটা? কার দায়িত্বে ছিল বলো দেখি? পলাশীর যুদ্ধে সেনাধ্যক্ষ নবাব শিবিরের। এই জায়গায় একটু কনফিউশন আছে, শুনে রাখো। সেনাপতি আর সেনাপতি বা প্রধান সেনার একজন কি বলো দেখি, সিপাহ সালার থাকে। কি বলো দেখি? সিপাহী সালার থাকে, বা তাকে সেনাপতি হিসেবে অনেক বলা হয়। অর্থাৎ নবাবের পুরো যতগুলো বাহিনী ছিল সবার হেড কে ছিল বলো দেখি?
সবার হেড ছিল হচ্ছে তোমার মীর জাফর। তাকে প্রধান সেনাপতি বলা হতো। কি বলা হতো? প্রধান সেনাপতি। আবার অনেক জায়গায় তাকে সেনাধ্যক্ষ বলছে। অর্থাৎ প্রধান, সবার উপরে ছিল মীর জাফর। তার আন্ডারে এক এক যুদ্ধে এক একজন ছিল। উইলিয়াম ফোর্টের যে যুদ্ধ ছিল সেখানে কে ছিল? সেটা হচ্ছে মানিক চাঁদ। তারপর শওকত জঙ্গের বিরুদ্ধে যে যুদ্ধ হয়, শওকত জঙ্গের বিরুদ্ধে যে যুদ্ধ হয় সেই বিরুদ্ধে সেনাধ্যক্ষ কে ছিল? মোহনলাল। কি বলো দেখি? মোহনলাল ছিল। এবং পলাশীর যুদ্ধে নবাবের শিবিরের প্রধান সেনাধ্যক্ষ কিন্তু মীর জাফর তো পুরো সেনাপতি ছিলেন, তিনি সবকিছুর দায়িত্বে ছিলেন। বাট বিশ্বাসঘাতক সেখানে যদি বলে সেনাধ্যক্ষ কে ছিলেন, তাহলে সেটা হচ্ছে আমাদের মীর মর্দান। মীর মর্দান যখন মারা যান, তারপরে মীর মর্দান কি ইংরেজদের গোলার আঘাত আসে তার কোথায়? উরুতে। উরুতে তার গোলার আঘাতে মীর মর্দান পরে মারা যান। অপরদিকে তারপর ফ্রান্সের সাফরেদেরকে নিয়ে আমাদের তারপরে দায়িত্বটা নিয়ে নেন হচ্ছে মোহনলাল। ঠিক আছে? ওকে। তাহলে প্রধান সেনাপতি আর সেনাধ্যক্ষের মাঝে এই পার্থক্যটা একটু জেনে রাখো। ওকে। তাহলে যে মানিকচাঁদ উইলিয়াম ফোর্টের দুর্গে শওকত জঙ্গের যে যুদ্ধ, সেটাতে কে? সেটাতে হচ্ছে সেনাধ্যক্ষ মোহনলাল। এবং সেনাধ্যক্ষ পলাশীর যুদ্ধে সেটা হচ্ছে কে? আমাদের মীর মর্দান। ওকে, ঠিক আছে। ওকে, কিন্তু পলাশীর যুদ্ধে প্রধান সেনাপতি কে ছিলেন এই পুরো দায়িত্বে, অর্থাৎ পুরো যতগুলো পদাতিক বাহিনী নবাবকে আক্রমণ করবে সেটার মূল দায়িত্ব ছিল মীর জাফর। কে ছিল? মীর জাফর। এবং সেই মীর জাফরের বিশ্বাসঘাতকতাতেই সেই কি যুদ্ধ করতে মানা করে দেয়, যেখানে কি করতে পারত? ইংরেজদেরকে নবাব তার সৈন্য দিয়ে খুব সহজেই, কি বলো দেখি, ধ্বংস করে দিতে পারতো, বাট হয় নাই। তারপরে চলো, ওকে, তারপরে কি বলো দেখি? কলকাতার নাম পরিবর্তন করে কি রাখা হয়? অর্থাৎ মানিকচাঁদ যখন উইলিয়াম ফোর্টের যুদ্ধে জয়লাভ করে, নবাব সিরাজউদ্দৌলা খুশি হয়ে যায়। নবাব সিরাজউদ্দৌলা খুশি হয়ে যায় কাকে? মানিকচাঁদকে কলকাতার দেওয়ান নিযুক্ত করে। মানিকচাঁদকে কলকাতার কি দেওয়ান মানে হচ্ছে, সেটা সেই সময় একটা পদ ছিল মন্ত্রীর মতন পদ। আমাদের দেশে যেমন এমপি হয় না একটা এলাকার, সেই টাইপের পদ থাকতো। সে নবাবকে খাজনা দিত এবং সেই এলাকার বাকি মানুষের খাজনা নেওয়ার দায়িত্ব পালন করত। তাহলে কলকাতার দেওয়ান নিযুক্ত করা হয় কাকে? মানিকচাঁদকে। কলকাতার দেওয়ান নিযুক্ত করা হয় কাকে? মানিকচাঁদকে। আর কলকাতার নাম চেঞ্জ করে তখন কি করে দেওয়া হয় বলো দেখি? কলকাতার নাম পরিবর্তন করে রেখে দেওয়া হয় হচ্ছে আলীনগর। কলকাতার নাম পরিবর্তন করে কি রাখা হয়? আলীনগর। কলকাতার দেওয়ান নিযুক্ত করে কাকে? কলকাতার দেওয়ান নিযুক্ত করে হচ্ছে আমাদের মানিকচাঁদকে। তারপর সেখানে আরো একজনকে। এখন বলো, এই যে উইলিয়াম ফোর্টের দুর্গের যে কাহিনী পড়ছি, উইলিয়াম ফোর্টের দুর্গে কাকে বন্দি করে রাখা হয়েছিল? উইলিয়াম ফোর্টের দুর্গে উমিচাঁদকে বন্দি করে রাখা হয়েছিল। এই উমিচাঁদকে নিয়ে আমরা একটা জিনিসই পড়বো, সেটা ভাইয়া একদম মাথায় গেঁথে নাও। উমিচাঁদ ইকুয়ালস টু টাকা। টাকা বা টাকার লোভ নিয়ে যত উক্তি আছে আমরা এর পরেও পড়বো, ঠিক আছে? কি বলো দেখি? উমিচাঁদ ইকুয়াল টু টাকা। উমিচাঁদ ইকুয়াল টু কি? টাকা। যত কনফিউশন আছে সব কনফিউশন পাবা তুমি কোথায়? টাকা নিয়ে। সেটা হচ্ছে উমিচাঁদ। যত উক্তি আছে টাকা নিয়ে সেটা কার? উমিচাঁদ। এক কথায় দাগায় দিয়ে আসবা এই নাটকে। তাছাড়া টাকাকে গুরুত্ব দিয়ে কথাবার্তা খুব কমই আছে। ওকে, ঠিক আছে। তারপরে চলো, কলকাতার আলীনগরের দেওয়ান নিযুক্ত করা হয় কাকে? আমরা জানি মানিকচাঁদকে। তারপরে চলো, কিল প্যাট্রিক মাদ্রাজ থেকে কতজন সৈন্য নিয়ে আসে? এই জায়গার কাহিনীটাও আমি ক্লিয়ার করে দিই। প্রথম দৃশ্যে আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো শেষ। দ্বিতীয় দৃশ্য কোথায়? উইলিয়াম ফোর্টের জাহাজে, অর্থাৎ হারার পর ড্রেকও পালিয়ে যায়। খুব যে কাহিনী করতেছিল আমাদেরকে ক্লেটন, যে সাহসী যুদ্ধ করো, ড্রেকের সাথে ক্লেটনও পালিয়ে যায়। শুধু বাকি থাকে হলওয়েল। এবং সেখানে বলে নবাব সিরাজউদ্দৌলা একটা কথা বলে, কোম্পানির ঘুষখোর
কি বলো দেখি, কোম্পানির ঘুষখোর ডাক্তার এখন দেখি সেনাধ্যক্ষ হয়ে গেছেন। কি হয়ে গেছেন? সেনাধ্যক্ষ হয়ে গেছেন। এটা কার কথা? এটা হচ্ছে সিরাজউদ্দৌলার কথা। কার কথা? সিরাজউদ্দৌলার কথা। কাকে বলে? এই যে গাইস হসপিটালের ডাক্তার হলওয়েলকে বলে। ওকে। এবং হলওয়েলকে নিয়ে আরো একটা প্রশ্ন আছে, কে ইংরেজদের মধ্যে, কে নেদারল্যান্ডস এবং ফ্রান্স বা ফরাসিদের কাছে এবং ডাচদের কাছে, নেদারল্যান্ডদেরকে কি তখন বলা হতো বলো দেখি? ডাচ। ডাচ এবং ফরাসিদের কাছে কে সাহায্য চেয়েছিল? সেটা হচ্ছে আমাদের এই হলওয়েল বাবাজি। কি বলো দেখি? সেটা হচ্ছে আমাদের এই হলওয়েল বাবাজি। তাহলে কোম্পানির ঘুষখোর ডাক্তার হলওয়েল গাইস হসপিটালে, তারপরে তিনি কি ইংরেজদের সেনাধ্যক্ষ হয়ে গেছে ঘুষখোর ডাক্তার, কারণ সবাই দুর্গ ছেড়ে পালাই গেলেও হলওয়েল পালাতে পারেনি। এবং ফরাসি, কি বলো দেখি? ফরাসি এবং ডাচদের কাছে নবাবের বিরুদ্ধে সাহায্য চেয়েছিল কে? হলওয়েল চেয়েছিল। এখন সবাই যখন কি করে বলো দেখি, সবাই যখন দুর্গে থেকে আশ্রয় নিয়েছিল উইলিয়াম ফোর্টের জাহাজে পালিয়ে, তখন কিলপ্যাট্রিক কোথা থেকে আসে? মাদ্রাজ থেকে আসে, সৈন্য নিয়ে আসে 250 জন। 250 জন নাকি কতজন বলো দেখি? 300 জন। কনফিউজড নাকি শিওর বলো দেখি? 250 জন নাকি 300 জন? 250 জন। এখন আবার 300 বলার সাথে সাথে তোমাদের নীতি চেঞ্জ হয়ে গেল, ভাইয়া নাটকে এই অবস্থা কেন? এত উদ্যমী মানুষদেরকে নিয়ে তো আমরা ক্লাস নিতে পারবো না। যারা 300 লিখছো সি ইউনিটে, ভাইয়া বইটা পড়তে হবে। 300 না 250। সি ইউনিটে যারা পড়তেছো, আজকের ক্লাসটা আমি খুব ধীরে করাবো, আমি তোমাদের অবস্থাটা বুঝতে পারতেছি। কি হবে? 250। 250 হবে না 250? ভাইয়া কই ভাইয়া? আমি হচ্ছে ইয়া করতে গেছিলাম, একটু দুঃখিত। ওকে, যেখানে ছিলাম সেখানে আসো। 300 না 250? 250 বইয়ে লেখা, 300 হওয়ার কোনো চান্স নাই। হুট করে দাগাইলা আর অ্যান্সার হয়ে গেল। নাটকে এই অবস্থা দূর করতে হলে আমার ক্লাস তো নট এনাফ। আমি তোমাদেরকে অ্যাডমিশনে আসার মতো সব প্রশ্ন পড়ায় দিব, সব প্রশ্ন পড়ায় দিব, বাট তারপরেও কিছু বাকি থেকে যাবে, সেটা তোমাকে ওই টাস্কটা করতে হবে। এবার আজকে বুঝতে পারতেছো কতজন ইউনিটে যারা ভুল লিখছিল? কতজন? 250 হবে ফর শিওর। কিলপ্যাট্রিক মাদ্রাজ থেকে কতজন সৈন্য নিয়ে আসেন? 250 জন সৈন্য নিয়ে আসেন, কোনো ঝামেলা ছাড়াই। এবং এই উইলিয়াম ফোর্টে একটা উক্তি আসে, সেটা কি? এই যে আবার মনে হয় ক্যামেরা গেছে। ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটির অর্থই বদলে গেছে আপনার কাছে। কি বলো দেখি? ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটির অর্থই বদলে গেছে আপনার কাছে। এই উক্তিটি কে কাকে করে? ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটির অর্থ বদলে গেছে আপনার কাছে। আমি ক্যামেরা ঠিক করতেছি, ওয়েট করো। ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটির অর্থই বদলে গেছে আপনার কাছে। আমি রোবট হয়ে গেছি, ঠিকও হয়ে গেছে। এখন বলো, এই প্রশ্নের উত্তর করো। বিলকিস তালুকদার, সি ইউনিটের নাটকের অবস্থা সবচেয়ে খারাপ। বিতেও কয়েকজন কনফিউজ আছো। কিছু নেই ভাইয়া, চিন্তা নেই। আজকে আমি ধীরে সুস্থে তোমাদেরকে একটা একটা বুঝায় পড়াবো।
র্যাপিড ফায়ার করার মতো অবস্থায় তোমরা নাই। ওকে, দেন আবার এই যে টাস্কটা করবা, এরপরে তোমাদের রিভিশন পিরিয়ডে যখন নাটকের আবার ক্লাস হবে তখন দেখবা সব পারতেছো, তখন আর এই ভুলগুলো হবে না। মার্টিন ড্রেককে বলে, ঘুষ খেয়ে খেয়ে মার্টিন ড্রেককে বলে নাকি হ্যারি ড্রেককে বলে, কোনটা? আরেকটু প্যাচার লাগাই দেই, কি বলো ভাইয়েরা? আরেকটা প্যাচার লাগিয়ে দেই, ওকে? হুম। ওকে, ঠিক আছে, তোমাদের কনফিউজ না করি। এটা কার কথা? এটা মার্টিনের কথা। এবং এখান থেকে আমরা একটা আরো কথা পাবো, মার্টিন বলে কাকে বলে? ড্রেককে বলে। এখানে হ্যারি ঘুষ নিয়ে কথা বললেও এই লাইনটা হ্যারি বলে নাই। এই লাইনটা কি বলো দেখি? মার্টিন ড্রেককে বলে। ওকে, হ্যাঁ ক্যামেরা ঠিক করে দিছি ভাইয়া, ক্যামেরা ঠিক করেই আসলাম আমি। ওকে, ঠিক আছে। আবার আটকে গেছে? ওই কই, আমি তো আসলাম, ঠিক করে আসলাম। কি রে, এখনো ঠিক হয়নি? কি বলে, কি সমস্যা এগুলো? এখনো আসেনি, তাই তো। হুম, লোককে ডাকতে হবে, ওয়েট, আরেকবার বন্ধ করে দেখি। হুম, ঠিক হয়েছে, ওকে। সরি ভাইরা, আমি বুঝতে পারি নাই, আমি ভাবছি যে ঠিক হয়েছে, সুইচটা চাপ দিলি। ওকে, ঠিক আছে, তাহলে ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটির অর্থই বদলে গেছে। এটা মার্টিন কাকে বলে? মার্টিন ড্রেককে বলে। এবং ড্রেক একটা কথা বলে কি, আমি ঘুষ খাইনে, আমি ঘুষ খাইনে। এটা কার কথা? এটা ড্রেকের কথা। উইলিয়াম ফোর্টের জাহাজে এইটাই কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। তারপরে কি বলো দেখি, পরবর্তী কোশ্চেন, কলকাতায় ইংরেজদের ব্যবসা করার জন্য উমিচাঁদকে কত টাকা নজরানা দিতে হয়েছে? এই জায়গা থেকে আমরা টাকার আলোচনাগুলো যত আছে নাটকের সব শেষ করব এবং আরো একটা কনফিউজিং কোশ্চেন পড়বো। ওকে, ঠিক আছে, এটার উত্তর করো। কলকাতায় ইংরেজদের ব্যবসা করার জন্য উমিচাঁদকে কত টাকা নজরানা দিতে হয়েছে? উত্তর করো। আজকের ক্লাসও আবার 11টায় শেষ হবে, সকালে না খাইলে সেটার ব্যর্থতা তোমার ভাইয়া। সকালে উঠে নাস্তা করা খুব একটা কঠিন বিষয় নয়, ক্লাস 11টাতেই শেষ হবে। কারণ তোমার হয়তোবা পড়া ভালো হতে পারে, বাট আমি পড়াই সবার জন্য, তাই না? এই জিনিসটা আমি দুঃখিত ভাইয়া, বাট ক্লাস তোমার 11টার কাছাকাছি গিয়েই শেষ হবে। টপিক অনেক কভার করার আছে, আমি চেষ্টা করব তাড়াতাড়ি করার। ওকে, ঠিক আছে, নাস্তা তুমি করে আসবে, আমি এখানে বললে তো আর হবে না, তাই না? ভাইয়াকে রুড ভাবিও না, কিন্তু এটাই বাস্তবতা। চলো এখন যেখানে ছিলাম, কত হাজার টাকা? 12,000 টাকা। এইবারে আসি সবচেয়ে বড় টাকার আলোচনায়। উমিচাঁদকে দিতে হয়েছিল নজরানা 12,000 টাকা। এবারে বলো, সিরাজউদ্দৌলা বা নবাবের মোট সম্পত্তির পরিমাণ কত? নবাবের মোট সম্পত্তির পরিমাণ কত ছিল? সিরাজউদ্দৌলা বা নবাবের কোন সময়, সেই কত 1757 সালের দিকে নবাবের যে মোট সম্পত্তি ছিল সেই সম্পত্তিটা কতটুকু ছিল? বলো দেখি এখন উত্তর। এটা কেউ জানো? না পারলে আমি বলে দিব অবশ্যই, বাট কেউ জানলে অ্যান্সার করো, ওকে?
কই উত্তর পাইনি এখনো। আমি খাই আসি তো, দেখি কেমন লাগে গাইস, যাও খেয়ে আসো। পারি না করে দেই ভাইয়া, সেটা জেনে রাখো, সেটা হচ্ছে প্রায় 3 কোটি টাকা। কত টাকা? প্রায় 3 কোটি টাকা। প্রায় কত টাকা? 3 কোটি টাকা। ঠিক আছে, কত টাকা? 3 কোটি টাকা। ওকে, 1.5 কোটি না ভাইয়া, 3 কোটি টাকা। হ্যাঁ, দুবার লুট করলেও 3 কোটি টাকা হবে না, 1.5 কোটি টাকা বলা হয়নি। সেই জায়গায় ডিরেক্ট ওখানে মেনশনই করা আছে প্রায় 3 কোটি টাকার মতনও হবে না, অর্থাৎ ওটাকে এমন ভাবে কিছু বলেনি, জাস্ট ওটা ধারণা দিছে। আসলেই সেই সময় সম্পদের আলোচনায় পাওয়া যায় যে কত, সেই সময় 2,70,00,000-এর মতন টাকা ছিল অন্য জায়গায়। কত? প্রায় 3 কোটি টাকা। ওকে, এই টাকার আলোচনা শেষ। এবার টাকার আলোচনা নিয়ে আরেকটা কনফিউশন আছে, যে উমিচাঁদ নবাবের পতন হলে কত টাকা চেয়েছিল। এই উমিচাঁদ কি বলছি, যখনই টাকা লোভের আলোচনা হবে উমিচাঁদ টাকা চাবে, তাই না? উমিচাঁদ 12,000 টাকা চাইছে, কি নজরানা দিতে হয়েছে। আবার কি উমিচাঁদ নবাব সিরাজের যদি পতন হয়, উমিচাঁদকে দুই জায়গায় দুই কথা বলা হয়েছে, দুই জায়গায় দুই ধরনের কথা বলা, তাই না? সেটা কি? সেটা হচ্ছে, একবার আমাদের ক্লাইভ বলে, ক্লাইভ কি বলে? ক্লাইভ বলে হচ্ছে যে তোমার, যে তাকে উমিচাঁদ 30 লক্ষ টাকা দাবি করছে, বাট উমিচাঁদ যখন টাকাটা পায় না, আমরা এই ঘটনাতে পরে আসবো, ক্লাইভ এবং মির্জাফর মিলে নকল দলিল দিয়ে তাকে ধোকা দেয়, তখন সে এসে দাবি করে 20 লক্ষ টাকা। তাহলে প্রশ্ন যদি আসে উমিচাঁদকে কত টাকা দেবার কথা ছিল, তাহলে কত হবে বলো দেখি? 30 লক্ষ টাকা। সেই প্রশ্নটাই হবে, যেহেতু এটা আমাদের কে বলেছে, ক্লাইভ বলেছে উমিচাঁদকে দেবার কথা কত ছিল? 30 লক্ষ টাকা। কত টাকা? 30 লক্ষ টাকা, এটা অ্যান্সার হবে। আর উমিচাঁদ দরবারে, বা যখনই দরবারের আলোচনা করবে বা দরবারে এসে কত টাকা দাবি করে, তখন তোমরা 20 লক্ষ বলবা। কেন? কারণ দলিলেও এই 30 লক্ষ টাকার কথাই লেখা আছে। যখন পাগল হয়ে যায়, পাগল হয়ে 30 লক্ষকে সে 20 লক্ষ বলে, বাট যেহেতু দলিলে ক্লাইভও বলে 30 লক্ষ টাকা দেবার কথা, তাহলে হয়তোবা পাগল হওয়ার আগে তার এই কথাটাই মনে ছিল। তাহলে 30 লক্ষ, যদি না খালি কি পাগল হয়ে কত টাকা দাবি করে বা দরবারে এসে কত টাকা উমিচাঁদ দাবি করে তখন 20 লক্ষ, তা না হলে ইটস অল দা টাইম এটা কত হবে? 30 লক্ষ টাকা। কত হবে? 30 লক্ষ টাকা। টাকার আলোচনা এখানেই শেষ নয়। তারপর কি, মির্জাফর ক্লাইভকে বার্ষিক কত টাকার, মির্জাফর আমাদের কি ক্লাইভকে বার্ষিক কত টাকার জমিদারি উপহার হিসেবে দেয় বলো দেখি? মির্জাফর ক্লাইভকে বার্ষিক কত টাকার জমিদারি উপহার হিসেবে দেয়? এরপরে টাকার আরেকটা আলোচনা আছে, তারপর আমাদের সব টাকার আলোচনা শেষ। মির্জাফর ক্লাইভকে বার্ষিক কত টাকার জমিদারি উপহার হিসেবে দেয়? বা কি বলো দেখি, নবাবের পতন হলে আমাদের কি ক্লাইভের বার্ষিক কত টাকার জমিদারি লাভ করে বলো দেখি? পারবা এটা? 30 কে কেন, 30,000 না রে ভাইয়া, 30 লক্ষ। ইয়েস, বার্ষিক কত? বার্ষিক 4 লক্ষ টাকার। বার্ষিক কত? বার্ষিক হচ্ছে করতে রীতিমতো ঘুম দিচ্ছিলাম, আম্মু এসে চটকানি দিয়ে গেল। আচ্ছা, ভালো কাজ করছো। 4 লক্ষ টাকা। কত টাকা? 4 লক্ষ টাকা। টাকার লাস্ট আলোচনা কাকে নিয়ে? মোহাম্মদী বেগকে নিয়ে। কাকে নিয়ে? মোহাম্মদী বেগকে নিয়ে। সিরাজকে মাত্র কত টাকার বিনিময়ে মোহাম্মদী বেগ হত্যা করে? সিরাজকে কত টাকার বিনিময়ে মোহাম্মদী বেগ হত্যা করে বলো দেখি? কত টাকা ভাইয়ারা? সিরাজকে কত টাকার বিনিময়ে মোহাম্মদী বেগ হত্যা করে? পারে কেমনে মোহাম্মদ ইউনুস? কারণ পরে আমি যে টাস্কটা দিছি আবারও বলতেছি তো,
আমি নিজে করে নিজে বছর বছর বাচ্চাদেরকে করাই। আমার অফলাইনে আমার বাসায় এখন ওই কাগজগুলো কি করো, আমি আরো A4 পেপারে নিতাম, যেন ওটাকে একটা অ্যাসাইনমেন্টের মনে হয়। অফলাইনে যখন কোচিং করাইছি তখন এরকম আমার কাছে একটা বান্ডিল জমে যাইতো, সেই বান্ডিলটা নোট আকারে আবার তাদেরকে পরে দিয়ে দিতাম, যেন ওটাই পুরো টাইম ওরা আলাদা করে রাখে দেয় নাটক আর উপন্যাসের জন্য। কারণ নাটক আর উপন্যাসে উক্তি যদি তুমি কমপ্লিট করতে পারো 70% শেষ, বাকি 30% আমি ক্লাসে করাই দিব শেষ। এই যে এরকম ক্লাসে প্রত্যেকটা বান্ডিল হয়ে যাইত এই জন্য, এবং আমি সেটা বাসায় নিয়ে আসে 2 সপ্তাহ পরে ওদেরকে জমা দিতাম এবং দেখতাম যে কার কোথায় ভুল আছে। এখন তো আর সেটা এইভাবে পুরোপুরি দেখা পসিবল না, বাট তোমাদের সাথে কানেকশনটা তোমাদেরকে বুঝতে হবে যে ভাইয়া পড়ার জন্য যেটা করার সেটাই করতে হবে। কত হাজার টাকা, চলো প্রশ্নে ফিরে আসি। সিরাজকে কত হাজার টাকা? 10,000 টাকা। বলো দেখি, 10,000 টাকা। কত হাজার টাকা? 10,000 টাকার বিনিময়ে সে হত্যা করে এবং অ্যাডভান্স নেয় কত হাজার টাকা? বলো দেখি। অ্যাডভান্স নেয় হচ্ছে সে 5,000 টাকা। অ্যাডভান্স নেয় 5,000 টাকা। ওকে, অগ্রিম নেয় হচ্ছে 5,000 টাকা। ওকে, ঠিক আছে। তাহলে এরই মধ্য দিয়ে আমাদের পুরো উপন্যাসের টাকা নিয়ে যত ঝামেলা ছিল সব একদম ঝকঝকে ক্লিয়ার। হ্যাঁ, সিরাজের জানের মূল্য মাত্র 10,000 টাকা। তারপরে সিরাজউদ্দৌলা নাটকে নবাব সিরাজের হত্যাকারীকে আমরা জানি মোহাম্মদী বেগ, এবং এই মোহাম্মদী বেগকে নিয়ে আরো একটা কথা আছে, সেটা কি? সিরাজের বাবা মা কাকে, কি বলো দেখি, সিরাজের বাবা মা কাকে কি সন্তান স্নেহে বড় করে? বলো দেখি, সন্তান স্নেহে বা সন্তানের ন্যায় বড় করে, সেটা হচ্ছে মোহাম্মদী বেগ। এই মোহাম্মদী বেগকে সিরাজের বাবা মা সন্তানের ন্যায় বড় করে আদর যত্নে, এন্ড দ্যাট মোল, খালি বিশ্বাসঘাতক আর বিশ্বাসঘাতক সেই সিরাজকে হত্যা করে, তাই না? এই যে, ওকে, এই বদমাইশের বদমাইশি কাজ, সে নিচু মনের মানুষ, আজীবনই নিচু ছিল। এই জন্য আসলে আমাদের ইসলামে দত্তক নেওয়াকে আসলে সাপোর্ট করা হয় না। কি করা হয় না? এখন অনেকে ভাববো ভাইয়া যে যারা অসহায় বাচ্চা তাদের কি হবে, তাদের দায়িত্ব নেওয়া যেতে পারে, তাদেরকে নিয়ে যে হোম গুলো আছে সেটা, বাট এটা আমাদের বাঙালির রক্তে বা জেনেটিক্সই হয়ে যায়। যখন কারো সাথে কি, যেটাকে বলা হয়, এটা তোমার সায়েন্সে বোঝা গেছে, মানুষের ডিএনএ লিঙ্ক যখন না থাকে তখন তাদের মধ্যে যে ইন্টারাকশন হয় সেটা ভার্বালি, কি বলো দেখি, আমাদের তো বিবেক আছে, আমাদের ব্রেনের ফাংশন করার ওয়ে আলাদা আছে। যখনই তুমি রক্তের সম্পর্কের বাইরে যাবে সেখানে যে কানেকশনটা হবে সেই কানেকশনটা ভালো হওয়ার সম্ভাবনাও যেমন আছে, খারাপ হওয়ার সম্ভাবনাও আছে। এমন অনেক কেস স্টাডি আছে, আমি কেস স্টাডি করি, এবং একটা সময় ইচ্ছা আছে বাংলাদেশে আসলে সেভাবে কেস স্টাডি বা কোনো অপরাধ নিয়ে কথা বলার বা ধারাভাষ্য করার কেউ নাই। আমি যদি ফাঁকা সময় পাই তোমাদেরকে পড়াই, তাহলে এটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। তো এটা জেনে রাখো, এরকম প্রায় প্রতি বছরে বেশ কয়েকটা, স্পেশালি ভারতে দত্তক নেওয়া বাচ্চার কারণে বাবা মায়ের হত্যার ঘটনা, বা কি বলো দেখি, গ্যাং রেপ করে তার ছোট বোনকে, অর্থাৎ ধরো বাসায় কোনো একটা ছেলেকে দত্তক নিছে, তার বোনকে একদম পুরো দলবল নিয়ে আসে রেপ করার মতন কেস স্টাডি অনেক আছে। তাই এই বিষয়টাকে আমাদের দেশে, এই জন্য আমরা বলি ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম। হিন্দু ধর্মাবলম্বীতেও এই আলোচনাটা আছে, করলেও সেটা যেন ছোট্টবেলা থেকে বাচ্চাটাকে সেটা বুঝায় করা হয়। এটা কেন বলছি? কারণ হচ্ছে যেমন দেখো মোহাম্মদী বেগকে পালন করছে, সেই মোহাম্মদী বেগের হাতে কি সিরাজ মরে গেছে, তাই না? এটাই হয় আসলে। এমন একটা অবস্থা থেকে উঠে এসে আসলে সবাই ভালো জীবনটাকে নিজের করে নিতে পারে না। তারপরে চলো, সিরাজের পতন কে না চায় সংলাপটি কার? আমরা এখন নতুন ক্যারেক্টারে চলে আসছি, কি বলো দেখি, আমরা একটি নতুন জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে সিরাজের পতন কে না চায় সংলাপটি কার? বলো দেখি। সংলাপটি হচ্ছে আমাদের ঘসেটি বেগমের। কার বলো দেখি? ঘসেটি বেগমের। এবং এই ঘসেটি বেগম এই জায়গা থেকে একটা খুবই সুন্দর কথা বলে। ঘসেটি বেগমের যে ক্যারেক্টার, কি বলো দেখি, লুৎফুন্নেসাকে ঘসেটি বেগম একটা কথা বলে, সেটা কি? তোমাকে আমি আশীর্বাদ করতে পারবো না,
তোমাকে আমি আশীর্বাদ করতে পারবো না, তাহলে সেই আশীর্বাদই আমার প্রতি অভিশাপ হয়ে আসবে। এই কথাটা আমার এই পুরো নাটকের ওয়ান অফ দ্য ফেভারেট কথা। তোমাকে আমি আশীর্বাদ করতে পারবো না, তো এই আশীর্বাদই আমার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। কত চিন্তাধারার কথা দেখো। কেন? কারণ যদি লুৎফুন্নেসার ভালো হয়, ক্ষতি কার হবে? সিরাজউদ্দৌলা নবাব থাকে যাবে, তার ফ্যামিলি ভালো চলবে। বাট ঘসেটি বেগম তো সেটা চায় না। ঘসেটি বেগম কি চায় বলো দেখি? ঘসেটি বেগম তো চায় তার ছেলে শওকত জং নবাব হোক, পালিত পুত্র, তাই না? ওকে। হুম। ওকে, ঠিক আছে। চলো, তারপরে আমরা পরবর্তী লাইনে চলে যাই। বোঝা যতই দুর্বহ হোক, একাই তা বইবার চেষ্টা করব। এই উক্তিটি কার? আমরা এখন বেসিক কিছু উক্তির আলোচনা করব এবং তারপর আবার ডিপে কিছু ক্যারেক্টার আলোচনা করে আমাদের নাটকের আলোচনা খতম। ওকে, ঠিক আছে। ও, ঘসেটি বেগমের সাথে সিরাজের সম্পর্ক কি? এটাও জেনে রাখো, ঘসেটি বেগমের সাথে সিরাজের সম্পর্ক কি? সে হচ্ছে তার খালা। এবং মাথায় রাখবা, মীর জাফরের সাথে কিন্তু তার রক্তের সম্পর্ক নাই। মীর জাফর আসছে কোথা থেকে বলো দেখি? মীর জাফর আসছে হচ্ছে ইরান বা পারস্য থেকে। মীর জাফর আসছে কোথা থেকে? ইরান বা পারস্য থেকে। সে উচ্চ বংশের সন্তান হয়। আমাদের আলীবর্দী খাঁ তাকে জায়গা দেয়। আমাদের আলীবর্দী খাঁ তাকে জায়গা দেয়। এবং সিরাজের কার কাছ থেকে? সিরাজ তার নানা আলীবর্দী খাঁর কাছ থেকে বাংলার নবাবত্ব পান। সিরাজের বাবা এবং মায়ের নামটা অনেকেই জানো, বাট রিভিশনের জন্য একবার লিখে ফেলো। সিরাজের আশপাশের ফ্যামিলি মেম্বার যা যা আছে লিখে ফেলো দেখি। সিরাজ নবাব কার কাছ থেকে পান? আলীবর্দী খাঁর কাছ থেকে পান, তার নানা। এবং তার বাবা আর মায়ের নামটা বলে ফেলো। ওকে, ঠিক আছে। আমরা তার আশেপাশের যত তার সম্পর্ক আছে সেই সম্পর্কগুলোকে একটু এক্সপ্লোর করি। হুম। ও, টাকার আরেকটা আলোচনা ভুলে গেছি, সেটা হচ্ছে ড্রেককে নিয়ে। সেটাও আমি তোমাদের অ্যাড করে দেই, দেখো। 20 টাকা বেতনের কর্মচারী কে ছিল? 20 টাকা বেতনের কর্মচারী ছিল হচ্ছে ড্রেক। কিন্তু ব্যাংক ব্যালেন্স কত ড্রেকের? 70,000 টাকা। টাকার আরেকটা আলোচনা ভুলে গেছিলাম ভাইয়া, এই জায়গাটা অ্যাড করে নাও। আমাদের ওই যে ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটির অর্থই বদলে গেছে আপনার কাছে, তাই না? এই জায়গায় কি বলো দেখি? ড্রেকের 70, সরি উল্টা হয়ে গেছে। 70 টাকা বেতনের কর্মচারী আর ব্যাংক ব্যালেন্স হচ্ছে 20,000 টাকা। ড্রেক কি 70 টাকা বেতনের কর্মচারী আর ব্যাংক ব্যালেন্স হচ্ছে কত টাকা? 20,000 টাকা। আমিনা আর জয়নুদ্দিন। তাহলে টাকার আলোচনায় আরেকটা জিনিস অ্যাড করবে, ড্রেক কোম্পানির কত টাকা বেতনের কর্মচারী? 70 টাকা বেতনের কর্মচারী। বাট তার ব্যাংক ব্যালেন্স কত? তার ব্যাংক ব্যালেন্স হচ্ছে 20,000 টাকা। জয়নুদ্দিন এবং আমিনা, তাই না? এই আমিনা নামটা আমরা খুব পাচ্ছি। তারপরে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। মীর জাফর, ক্লাইভ ও রায়বল্লভের কথোপকথনে দুটো দলিলে কোন প্রসঙ্গটি বেশি প্রাধান্য পেয়েছে? প্রশ্নটা আমি কিচ্ছু বলবো না, পড়বা, অ্যাডমিশনে আসা কোশ্চেন। ওকে, ভালো করে পড়বা এখানে কি বলা আছে, বলে প্রশ্নের অ্যান্সার করবা।
শাসন ক্ষমতা, ঘ নাম্বারটা হচ্ছে শাসন ক্ষমতা। এই প্রশ্নগুলো ভাইবা পরীক্ষায় ধরে না কেন? ডি বলছে জমিদারি বন্টন, ডি হচ্ছে শাসন ক্ষমতা, ডিটা নিচে চলে গেছে। আহা, সবার উত্তর ভুল ভাইয়া, আর্থিক। ভাই, দলিল কয়টা? দলিল ছিল একটা। দলিল বানাইছে কয়টা? দুইটা। কেন? কারণ হচ্ছে অনলি টাকার বেলায় হুবহু সব ঠিক, টাকার বেলায় একটা দলিলে কি আছে, উমিচাঁদের 30 লক্ষ টাকার কথা বলা আছে, যেটা হচ্ছে জাল দলিল। আর আরেকটা দলিল যখন বানাইছে তখন সেখানে কি আছে বলো দেখি? তখন সেখানে হচ্ছে উমিচাঁদের টাকার কথা বলা নাই। তাহলে দুইটা দলিল বানানোর কারণই কি? দুইটা দলিল বানানোর কারণই হচ্ছে ভাইয়া তোমার টাকা, উমিচাঁদকে 30 লক্ষ টাকা কম টাকা নয়। নবাবের সব খুঁজলে, সব দুইবার বেচলে মাত্র 3 কোটি টাকা পাওয়া যাবে, প্রায় 3 কোটি টাকার মতো সম্পদ পাওয়া যাবে। তাহলে তাহলে এই যে আর্থিক আলোচনা আছে, সে টাকার কথাটাই তো মেইন হয়ে যায়। বাট যখন যদি বলতো মীর জাফর ক্লাইভ ও রাজবল্লভের কথোপকথনে দুটো দলিলে শুধু যদি দুটো শব্দ না থাকতো, দলিলে কোন প্রসঙ্গটি বেশি প্রাধান্য পায়, তখন সেটা হতো কি? তখন সেটা হতো শাসন ক্ষমতা। কেন? কারণ এটার পরে মির্জাফর একটা খুবই ক্যাচি কথা বলে। কি কথা বলে? যে রাজবল্লভকে বলে আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো, কারণ এই দলিল অনুযায়ী নবাব, এরা শুধু নামে মাত্র নবাব হবে, শাসন ক্ষমতা থাকবে কার হাতে? শাসন ক্ষমতা থাকবে ইংরেজদের হাতে। এবং সেটাই হয় মির্জাফর কিসে? মির্জাফর হচ্ছে গদিতে উঠতে না উঠতেই তার একটু বাঙালিপনা চলে আসে এবং তাকে খাঁচাত করে মারে দিয়ে ইংরেজরা শাসন ক্ষমতা আরেকজনের হাতে তুলে দেয়, তাই না? হ্যাঁ, নাটক করে গেছে ওরা। আর ভেজাল আমাদের। 13-র উত্তর কি? ভাইয়া 13-র উত্তর তো বলে দিয়েছি, বোঝা যত দুর্বই হোক সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার কথা এটা, ওকে। তারপরে চলো, তাহলে এটা আর্থিক। আর যখন দুটো বলা থাকবে না, শুধু দলিল বলা থাকবে, তখন সেখানে শাসন ক্ষমতার আলোচনা। ওকে, ঠিক আছে। তারপরের অংশে চলো। আপনাকে আমার মায়ের মতো ভালোবাসি, এটা ঘসেটি বেগমকে উদ্দেশ্য করে বলে লুৎফুন্নেসা। এবং লুৎফুন্নেসাকে উদ্দেশ্য করে ঘসেটি বেগম আরো একটা খুব সুন্দর কথা বলে, তুমি কম কালসাপ নও, তুমি কম কালসাপ নও। এটা কে বলে? ঘসেটি বেগম কাকে উদ্দেশ্য করে? লুৎফা বা নবাবের বউ লুৎফুন্নেসাকে উদ্দেশ্য করে বলে। পরবর্তী প্রশ্নে চলে আসো। ইংল্যান্ডের বীর সন্তান বলে কে নিজেকে পরিচয় দেয়? ওই যে প্রথম ইংরেজ বীর সন্তান, কাপুরুষ বাঙালির কাছে মাথা নত করব না, ক্লেটনের কথা। তারপরে দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়েও বড়। ওকে, ক্যাচি মানে হচ্ছে আকর্ষণীয়, ওই যে আমার উত্তর দিয়ে দিয়েছে। ওকে, ঠিক আছে। ইয়েস। এত কঠিন প্রশ্ন, প্রশ্ন কঠিন লাগবে না পড়লে। এখন আমি কি করব ভাইয়া বলো? অ্যাডমিশনে যদি পড়ার স্পিরিটটা নিতে না পারো, আমি আপসেট। যারা দিয়েছো আমার, তাদেরকে আমি জানি তারা এখন নাটকের প্রশ্নে অ্যান্সার না হইলে একটু আইডিয়া পাচ্ছ, আমি উত্তর বলে দিলে তোমাদের পড়তে সুবিধা হয়ে যাচ্ছে। বাট টাস্ক না করে আসলে কিচ্ছু করার নাই, আমি তো ক্লাসে আসছি, আমাকে পড়ায় যেতে হবে, তাই না? চলো, ওকে। তো চলো এখন আমরা পরবর্তীতে চলে আসি। দৌলত আমার কাছে কার? দাদা মশাইয়ের চেয়ে বড়। কি বলছি? টাকা মানে উমিচাঁদ, চোখ বন্ধ করে দাগাবা। কারোর উত্তর এটা উমিচাঁদের কাহিনী, দ্যাট লোভী মানুষ। তারপরে চলো, ইতিহাসের একজন সামন্ত নবাব হয়েও সিরাজউদ্দৌলা নাটকে সিরাজ চরিত্রটি কি হয়ে উঠেছে? অর্থাৎ ইতিহাসে নবাব বা সামন্ত রাজারা কি ছিল? নিজের রাজার বা নিজের সম্পদ এবং নিজের রাজ্য বাড়ানো নিয়ে চিন্তা ছিল। বাট সিরাজউদ্দৌলা ওয়াজ নট সেম। সিরাজউদ্দৌলার চিন্তা ভাবনা ছিল ডিফারেন্ট। এটা আমি গতকাল ক্লাসে তো বলছি, আমি সিরাজের বউ না, আমি সিরাজের বেগম।
এটা একটা নাটক ছিল, যে এই নাটকটার কথা আমি গত ক্লাসেই বলছি, যে সেখানে আমরা লুৎফুন্নেসার ক্যারেক্টার ডেভেলপ দেখতে পারবো। ওকে, কি হয়ে উঠেছে, সামন্ত নবাব হয়েও সিরাজ দেশপ্রেমিক হয়ে উঠেছিল। সিরাজ কিন্তু বাঙালির হাতে, বাঙালিকে কি, তো বাঙালির দিকে যখন সিরাজকে বন্দি করে নিয়ে যাচ্ছিল ইংরেজরা, বাঙালিরা সবাই যদি করে এত বেশি পরিমাণে বাঙালি সেখানে ছিল, এত বেশি করে যদি একটা মাটির ঢেল মারতো, তাও কি বলো দেখি, তাও ওখানে পুরো ইংরেজ সৈন্য কুপকাত হয়ে যাইত। বাট বাঙালি কি করেনি, বাঙালি তার একদম দেওয়ালে পিঠ থেকে না যাওয়া পর্যন্ত বাঙালি প্রতিবাদ করতে পারে না। এবং সেই জায়গায় তাদের কি মনে হয়েছে, এই নবাব আসছে ওই নবাব যাবে, এবং তারা সিরাজউদ্দৌলার পাশে দাঁড়ায়নি। তারপরে চলো, সিকান্দার আবু জাফর কোন সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন? সমকাল, এটা বেসিক প্রশ্ন, এটা তোমরা পারবা। ঠিক আছে, তারপরে চলো, আমাকে খুন করে ফেলো, আমাকে খুন করে ফেলো, এটা কার সংলাপ? ওই যে উমিচাঁদের আমাদের লাস্ট প্রশ্ন উমিচাঁদকে নিয়ে, এটাই। উমিচাঁদ টাকা নিয়ে কথা বলছে, টাকা আমার কাছে শয়তানের দাদামশাইয়ের চেয়ে, ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড়। এবং সেই উমিচাঁদ লাস্টে পাগল হয়ে একটা কথা বলে, কি, আমাকে খুন করে ফেলো, আমাকে খুন করে ফেলো। ওকে, ঠিক আছে, উমিচাঁদের সাথে আমরা কার, অনুপমের মামার মিল পাই। কার মিল পাই বলো দেখি? অনুপমের মামার মিল পাই। তাহলে এইবারে বলো, এবারে একটা সেই আমাদের পাঁচ আটা মানুষের যে কত লেভেল হইতে পারে পাঁচ আটার, সেটারই আমরা প্রমাণ পাবো এই উক্তিতে। সে মসনদে বসতে হলে আপনারই হাত ধরে বসবো, তা না হলে নয়। কে কাকে এই কথা বলেছে? সেই মসনদে বসতে হলে আপনার হাত ধরেই বসবো, না হলে নয়, এই কথাটা কে কাকে বলেছে? উত্তর করো। হুম, বাঙালির যে পরিমাণে সম্পদ ছিল ভাই, সেই সময় 200 কোটি টাকা প্লাস সম্পদ যদি একটা দেশ লুট করে নিয়ে যাইতে পারে, মানে ভাবছো 200 কোটি টাকার উপরে বাংলা থেকে সম্পদ লুট করা হয়েছে। একটা সেই সময় একটা নবাবের যদি 3 কোটি টাকা টোটাল রাজস্বই জমা থাকতো, আর সিরাজ বা আলীবর্দী খাঁ বাংলার সবচেয়ে যদি ভালো সময় বলো, সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্য। কোন সাম্রাজ্য? মুঘল সাম্রাজ্য, যেখানে সেপারেটলি বাংলাকে কি, বাংলাকে বাংলা অঞ্চল হিসেবে ট্রিট করা হতো। আমরা যে বলি না পাল বংশ, পাল বংশে জাস্ট একটা পার্ট ছিল আমাদের ওই যে পাহাড়পুর, বাট তারা সেটাকে একটা কি বর্ধন অঞ্চল বা কি পরিত্যক্ত অঞ্চল হিসেবে বাংলাকে ট্রিট করত। নর্থ সেনদের কাছেও আমাদের যে বাংলাদেশ, আমরা যে জায়গায় আছি, সেই রাজার কাছেও বাংলার গুরুত্ব পায়নি। আমাদের যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি প্রথম এসে বাংলার দিকে লুক আপ করেন, এবং সেই মুঘল সাম্রাজ্য থেকে বাদ দিয়ে আমরা ইংরেজদের অধীনে গিয়ে আমাদের অবস্থা খারাপ করে ফেলছি। ওকে, হুম, খালি ধনী ছিল না, বলতে পারো পার্সিয়ান এরিয়ার যে উন্নতি, তুমি ইজিপ্টকে মনে করো কি মরুভূমি না? তুমি ইজিপ্টের মধ্যে, ইজিপ্টের কি কায়রোতে যাইও, ইজিপ্টের রাজধানীতে যাইও, এত সুন্দর এক একটা স্কাই স্ক্র্যাপার, যায় দেখে মনেই হবে না। এই অবস্থা কেন? তুমি যে ইরানের কথা বলো, ইরানের রাজধানী গিয়ে দেখো সেটা কত উন্নত। তার যে এত পরিমাণে পারমাণবিক শক্তি, টাকা না থাকলে পারমাণবিক শক্তি করতে পারে? পারে না। বাট ইরানের এরিয়া কিন্তু অনেক যে বড় অন্য দেশের তুলনায়, বিষয়টা এমন নয়। আমরা এইভাবে শোষিত হয়ে এসেছি বলেই আমাদের বাংলার আজ এই অবস্থা। তো চলো, আমরা যেখানে ছিলাম, সে মসনদে বসতে হলে আপনার হাত ধরেই বসতে হবে, তা না হলে নয়। কে কাকে কথা বলে? আমাদের পাঁচাটা মির্জাফর ক্লাইভকে বলে। কেন বলে, এই ঘটনাটা আমি একবারে ক্লিয়ার করে দেই, এখানে আর সময় নিব না। সেটা হচ্ছে ক্লাইভ অর্থাৎ সিরাজ যখন পতন হলো, আমাদের মির্জাফর তার সিংহাসনে না বসে, সে কি করে আছে, সে তার সিংহাসনে না বসে, সে তার সিংহাসনে না বসে, ধরো এটি এখানে একটা সিংহের কেশর, ঠিক আছে, এটা হচ্ছে তার সিংহ আসন।
এই আসনে না বসে আমাদের মীর জাফর পাশে দাঁড়ায় আছে। তখন গেট থেকে আমাদের ক্লাইভ ঢুকতেছে, ঢুকে একটা কথা বলবে ক্লাইভ। সেটা কি? ক্লাইভের কথা হচ্ছে, এ কি নবাব না ফকির, এ কি নবাব না ফকির। এই কথাটা কে কাকে বলে? ক্লাইভ মীর জাফরকে বলে যে সে সিংহাসনে না বসে পাশে দাঁড়িয়ে আছে কেন। তখন বলছে যে মসনদ আপনাদের কারণে পেয়েছি, সে মসনদে বসতে হলে আপনার হাত ধরেই বসবো। ওকে, তাহলে এখানে কথা কয়টা? এখানে কথা হচ্ছে দুইটা। সেটা কি? ক্লাইভ বলে এ কি নবাব না ফকির, এটা কে বলে? ক্লাইভ মীর জাফরকে। আর মীর জাফর বলে হচ্ছে সে মসনদে বসতে হলে আপনার হাত ধরেই বসবো, না হলে নয়। আমি যাব, আমি সঙ্গে যাব। যখন যুদ্ধের কাহিনী, এটা কার কথা? এটা লুৎফার কথা। এটা কার কথা? লুৎফার কথা। সে সিরাজের সাথে যেতে চেয়েছিল, যখন সিরাজ লুৎফুন্নেসাকে কি করে? লুৎফুন্নেসাকে কি বলো দেখি, মুর্শিদাবাদে রেখে চলে যায়, পালিয়ে যায়। তারপরে চলো, সিরাজউদ্দৌলার মা বাবা কাকে পুত্র স্নেহে লালন পালন করেন? মোহাম্মদী বেগ। এটা ক্লিয়ার। ইনি কি নবাব না ফকির? এটাকে ক্লাইভ মীর জাফরকে বলে। সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচরের নাম কি? এবং গত ক্লাসেই আমরা পড়েছিলাম। আগে এটার অ্যান্সার করো, তারপর আমরা যাচ্ছি। ওকে, ঠিক আছে। যত সব ঢং, তাই না? লুৎফার জীবনটা খুবই কষ্টের। সে বেশ ভালো পর্যায় থেকে এসেছে, কিন্তু কি আবার ক্যামেরা গেছে না? নারায়ণ সিং। দেখি ঠিক হয়েছে কিনা। ঠিক হয়নি। অ্যান্সার করো নারায়ণ সিং। আমি ক্যামেরাটা ঠিক করি। হুম, তাহলে লুৎফা আমাকে পারতেই হবে। বাংলার নবাব যখন পরের সাহায্যের আশায়, তখন কিসের অহংকার? কুকুরের মতো তখন আমার কিসের কষ্ট? আমি যাব, আমি সঙ্গে যাব। এই লাইনটা না? হ্যাঁ, আসলে এই লাইনটা খুবই ক্যাচি ছিল। নারায়ণ সিং। তো নারায়ণ সিং এর আরেকটা নাম কি? এই নারায়ণ সিং ই ছিল কি আমাদের নাটকে? রাইসুল জুহালা। নারায়ণ সিং এ আমাদের নাটকে কি ছিল? রাইসুল জুহালা ছিল। এবং আমাদের আরো একজন গুপ্তচরের নাম পাওয়া যায়, মীর জাফর। মীর জাফরের প্রধান গুপ্তচরের নাম কি? মীর জাফরের গুপ্তচরের নাম বলো। আমরা সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর ছিল নারায়ণ সিং, সেই রাইসুল জুহালার মতন ক্যারেক্টারে নিজেকে সাজায়। এবং আমরা কি পাই বলো দেখি? এটা কেউ পারবে না? এটা কেউ পারবে না? যে পারবা, উমর বেগ। গুড জব, উমর বেগ। ইয়েস, যাক, পেরেছো। মীর জাফরের প্রধান গুপ্তচরের নাম কি? উমর বেগ। কি বেগ? উমর বেগ। ঠিক আছে। তাহলে মীর জাফরের গুপ্তচর উমর বেগ, সিরাজউদ্দৌলার গুপ্তচর হচ্ছে। ওয়েল ডান, অনেকেই ভালো করে পড়ছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, জেনে রাখো ভাইয়া, সিরাজউদ্দৌলার গুপ্তচরকে, সিরাজউদ্দৌলার গুপ্তচর হচ্ছে নারায়ণ সিং। আর আমাদের কি বলো দেখি, কিসের গুপ্তচর? মীর জাফরের গুপ্তচর হচ্ছে ওমর বেগ। এরপরে আসে জগৎ শেঠের আলোচনা। জগৎ শেঠের প্রকৃত নাম কি?
এটা উত্তর করো। জগৎ শেঠকে নিয়ে আলোচনাটা খুবই কম, বাট এটা অ্যাডমিশনে আসে, অ্যাডমিশনে আসে। কেন কথা? কারণ ওই যে জগৎ শেঠের সাথে মিত্রতা রাখতে বা কোনো সম্পর্ক রাখতে ইংরেজদেরকে সিরাজ মানা করছিল। তারপরেও জগৎ শেঠের সাথে তারা সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, এবং এই জগৎ শেঠের আসল নাম হচ্ছে ফতেহ চাঁদ। জগৎ শেঠের আসল নাম কি? জগৎ শেঠের আসল নাম হচ্ছে ফতেহ চাঁদ। তিনি কোন সম্প্রদায়ের? জৈন সম্প্রদায়ের, বা যেটাকে শিখ বলে, সেই সম্প্রদায়ের অধিকারী ছিলেন। তারপরে চলো পরবর্তী প্রশ্ন। সিরাজউদ্দৌলার পিতার নাম জয়নুদ্দিন, দরকার নাই। সিরাজউদ্দৌলার খালাম্মাকে প্রাসাদে নিতে চেয়েছিলেন কেন? এখান থেকে আমরা ওই যে ঘসেটি বেগমের বাড়িতে, অর্থাৎ যে 3 নাম্বার দৃশ্যটা আছে ঘসেটি বেগমের কি ভবনে, সেই জায়গা থেকে একটা প্রশ্ন আছে, এটার উত্তর করো। ওই জায়গাটা আমি ক্লিয়ার করে দিব। সিরাজউদ্দৌলার নাটকে সিরাজ তার খালাম্মাকে প্রাসাদে নিতে চেয়েছিলেন কেন? জৈন হিন্দুদেরকে আসলে তখন শিখ বলা হতো, শিখ ধর্মাবলম্বী। তারা আর কি কবর বা মাজারের পূজারী টাইপের অনেকটা ছিল। কি লিখেছে? তার অসৎ চিন্তা ভাবনা বুঝতে পেরেছিলেন। ইয়েস, হ্যাঁ। সিরাজউদ্দৌলা তার খালামাকে প্রাসাদে নেন কেন? কারণ হচ্ছে যেন তার অসৎ চিন্তা ভাবনা, তিনি যে বিদ্রোহ নাম করতেছো, সেই বিদ্রোহটা যেন গঠন করতে না পারে। এবং শওকত জংকে আমাদের কি বলো দেখি, সিরাজউদ্দৌলা তখন বিদ্রোহী ঘোষণা করে। তার পালিত পুত্র শওকত জংকে কি করে? সিরাজউদ্দৌলা বিদ্রোহী ঘোষণা করে। এবং এরই পর থেকে কি বলো দেখি, আমাদের মতিঝিলে, এই মতিঝিলের কি ছিল, কার জলসা ছিল? এই মতিঝিলে জলসা ছিল বা ভবন ছিল হচ্ছে তোমার আমাদের ঘসেটি বেগমের। এবং সেই জলসাটাকেই সিরাজউদ্দৌলা চিরকালের জন্য বন্ধ করে দেয়। তাহলে মতিঝিলের জলসাকে চিরকালের জন্য বন্ধ করে দেয় কে? সিরাজ। বা সিরাজ কোন জলসাকে চিরকালের জন্য বন্ধ করে দেয়? সেটা হচ্ছে মতিঝিলের জলসা। যে জলসায় বুঝছে তারা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কি ষড়যন্ত্র আঁটছিল। তাহলে মতিঝিলের জলসাকে চিরকালের জন্য বন্ধ করে দেয় কে? সিরাজ। ঘসেটি বেগমকে ধরে জেলে ঢুকাইলেই এই দিনটা আর দেখা লাগতো না। ঠিক আছে। প্যাট্রিক কোথা থেকে ফিরে আসছে? মাদ্রাজ থেকে। সৈন্য আনছে 250, অলরেডি পড়ে ফেলেছি। ইংরেজরা কোথায় গোপনে অস্ত্র আমদানি করে? এটাও অ্যাডমিশনে আসা কোশ্চেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, ভালো করে অ্যান্সার করো। এই জায়গার ঘটনাই হচ্ছে যে ইংরেজদের সাথে সিরাজউদ্দৌলার ঝগড়া হয় এই জায়গায়। আমাদের মানা করা সত্ত্বেও আপনারা কার সাথে? জগৎ শেঠের সাথে সম্পর্ক রাখছেন, প্লাস কি আমরা মানা করা সত্ত্বেও গোপনে আপনারা কোথায় অস্ত্র সাজাচ্ছেন বলো দেখি। এই আলোচনাটা গুরুত্বপূর্ণ। সিরাজের মানা করা সত্ত্বেও ইংরেজরা কোথায় গোপনে অস্ত্র আমদানি করছিল? ইয়েস, এটা হবে কি কাশিম বাজারের কুঠি। ফোর্ট উইলিয়ামের জাহাজে করেনি ভাইয়া, কাশিম বাজারের কুঠিতে তারা কি বলো দেখি সব অস্ত্রগুলো জমা করছিল। ইংরেজরা কোথায় গোপনে অস্ত্র জমা করছিল? কাশিম বাজারের কুঠিতে। তারপরে আমরা চলে যাই, কে নবাব সৈন্যের বিরুদ্ধে এই যে লড়াইয়ে জন্য ডাচ ও ফরাসিদের সাহায্য চেয়েছিল? আগেই পড়ছি, হলওয়েল। কে বলো দেখি? হলওয়েল নবাব সৈন্যদের বিরুদ্ধে যে যুদ্ধ হচ্ছিল সেটাতে ডাচ এবং ফরাসিদের সাহায্য করে, বাট তারা তাদেরকে সাহায্য করে না। এবং এখান থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, দ্যাট নেম ইজ সাফরে।
সাফরে কোথাকার অধিবাসী? সে হচ্ছে ফরাসি সৈনিক। কি বলো দেখি? ফরাসি সৈন্য সাফরে, যে নবাবের খুবই কাছের ছিল এবং ইংরেজদের বিরুদ্ধে সে বীর দর্পে যুদ্ধ করে। কে সেটা? সাফরে। পুরো ফরাসি ডাচরা নবাবের পক্ষে ছিল, ইংরেজদেরকে হারানো কোনো ব্যাপার ছিল না। কিন্তু বিশ্বাসঘাতকতা যে কতটা বাজে জিনিস সেটা ইতিহাসে এই পলাশির যুদ্ধই প্রমাণ হয়ে থাকবে। যে সব দিকে জেতার রাস্তা থেকেও আমরা কি জিততে পারলাম না। তাহলে বলো দেখি, কোন ফরাসি সৈন্য নবাবের খুব কাছের ছিলেন বা নবাবের পক্ষ হয়ে কোন ফরাসি সৈন্য প্রাণপণে যুদ্ধ করেন? সেটা হচ্ছে সাফরে বা ফ্রেঞ্চ। ওকে, ঠিক আছে। তারপরে সিরাজউদ্দৌলা খালাম্মাকে প্রাসাদে নিতে, এটা তো হয়ে গেছে। তারপরে নবাবের পদাতিক বাহিনী কোন দিক থেকে এসেছে? আগেই বলছি পদাতিক বাহিনী অ্যানসাইন পিকার্ডের। অ্যানসাইন পিকার্ড, এবার বলো এখানে একটা খুবই কি আছে বলো দেখি? সেটাকে বলা হচ্ছে পেরিস পয়েন্ট। পেরিস পয়েন্টের দায়িত্বে কে ছিল? সেটা হচ্ছে অ্যানসাইন পিকার্ড। পেরিস পয়েন্টের দায়িত্বে কে ছিল? উইলিয়াম ফোর্টের যে জাহাজটা ছিল সেই জাহাজের পয়েন্টটার নাম কি? সেটার নাম হচ্ছে পেরিস পয়েন্ট। সেই পেরিস পয়েন্টের দায়িত্বে ছিল অ্যানসাইন পিকার্ড। তার পতন হয়। তারপর নবাবের কি বাহিনী দমদমের সরু রাস্তা দিয়ে তোমাদের ভিতরে প্রবেশ করে এবং উইলিয়াম ফোর্টকে অধিগ্রহণ করে। সেখান থেকে উমিচাঁদকে ছাড়িয়ে নেয় এবং হলওয়েলকে বন্দি করে। ওকে, তাহলে পেরিস পয়েন্টের দায়িত্বে কে ছিল? অ্যানসাইন পিকার্ড। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যানসাইন পিকার্ডের পতন হলে তখন দমদমের সরু রাস্তা দিয়ে আমাদের নবাবের পদাতিক বাহিনী প্রবেশ করে ফেলে। তারপরের প্রশ্নে চলে যাই, ওয়ালি খান যুদ্ধ করছে কেন? একদম বেসিক, আমরা আমাদের পুরো আলোচনার যেগুলো কনসেপচুয়াল পার্ট সেটা শেষ করে ফেলেছি। একজনের গুরুত্বপূর্ণ কথা বলা বাকি, সেটা হচ্ছে মিরনকে জানা। মীর জাফরের ছেলে হচ্ছে তিনটা, তার মধ্যে একজন হচ্ছে মিরন, যে মীর জাফরের পরবর্তীতে কি হয়? মীর জাফরের পরবর্তীতে সে হচ্ছে বাংলার আরেকজন নবাবের দায়িত্ব পায়। সেখানেই শেষ নয়, তারপর কি? মিরনের আবাসে আমরা ক্লাইভ এবং ওয়াটসকে কি মিরনের আবাসে নারীর পোশাকে, কার পোশাকে? নারীর পোশাকে ক্লাইভ এবং ওয়াটসকে আসতে দেখি। এবং এখানেই যেই ফাইনাল ষড়যন্ত্র, সেই ফাইনাল ষড়যন্ত্রটা হয়। তাহলে আমরা এর বাইরে মিরনকে চেনার ছিল, আমরা মিরনকেও চিনে ফেলেছি। বাকি ক্যারেক্টার গুলো জাস্ট তাদের উক্তির জন্যই গুরুত্বপূর্ণ। লেকচার শিট দেখে ওই উক্তিগুলো পড়ে নিবা, ক্যারেক্টার গুলোর বৈশিষ্ট্যগুলো পড়ে নিবে, ঠিক আছে? ওকে, তাহলে ওয়ালি খান যুদ্ধ করছে কোম্পানির টাকার জন্য, বাট তাই বলে বাঙালি কাপুরুষ নয়। সিরাজউদ্দৌলা নাটকে সিরাজ কোথাকার জলসা ভেঙে দেন? মতিঝিলের জলসা ভেঙে দেন। তোমার ক্ষমতা ধ্বংস হবে সিরাজ। এই যে যখন কাকে বন্দি করে ঘসেটি বেগমকে নিয়ে যাচ্ছিল, তখন ঘসেটি বেগম এই কথাটি বলে কি? সেটা তোমার, হ্যাঁ, মিরন লুৎফার দিকে নজর তো ছিলই। মিরন কাকে? লুৎফাকে বিয়ে করার জন্য। সে যখন পরবর্তীতে মিরন লুৎফাকে বিয়ে করার জন্য কি দেয়? ওকে, তাহলে তোমার ক্ষমতা ধ্বংস হবে, এই জায়গায় মিরন কিন্তু লুৎফুন্নেসাকে পরকিয়া করা বেটি না, ও করেনি। সে ঘৃণা ভরে সেটাকে পরিত্যাগ করছে, সে এটাকে ঘৃণা ভরে পরিত্যাগ করছে এবং তার শেষ সময়টা মুর্শিদাবাদে সিরাজের কাছে, সিরাজের কবরের পাশেই কাটছে। ওকে, তারপরে চলো, কার পতন হলে? এটা অ্যানসাইন পিকার্ড, অলরেডি পড়ে ফেলেছি। পেশেন্স ইজ দ্য কিওয়ার্ড ইয়ং ম্যান। পেশেন্স ইজ দ্য কিওয়ার্ড, এই কথাটি কে বলেন? এটা অ্যাডমিশনে আসা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। ওই যে তোমার ঘুষের কথা হয়, একটা হিন্ট দিয়ে দিলাম, ঘুষের কথা হয়, ওই ঘুষের জায়গায় বলছি। ওকে, সেটা করে ফেলো।
উইলিয়াম ফোর্ডের দুর্গের জাহাজে বলো কে? রমণীর ছদ্মবেশে কে কে গিয়েছিল এটা নোট করবা? ওকে, রমণীর ছদ্মবেশে মিরনের আবাসে গিয়েছিল ক্লাইভ এবং ওয়াটস। কে? ক্লাইভ এবং ওয়াটস গিয়েছিল ভাইয়া। রমণীর ছদ্মবেশে মিরনের আবাসে কে কে গিয়েছিল? ক্লাইভ এবং ওয়াটস গিয়েছিল। ড্রেক না? ইয়েস। পেশেন্স ইজ দ্য কিওয়ার্ড ইয়ং ম্যান, পেশেন্স ইজ দ্য কিওয়ার্ড, এটা কার কথা? ড্রেকের কথা। ওকে, তারপরে চলো, আমি চিরকালই ইংরেজদের বন্ধু, এরকম পাঁচ আটা মার্কা কথা কে বলতে পারে? সরাসরি আমরা জানি এটা উমিচাঁদ ছাড়া এরকম পাঁচ আটা ক্যারেক্টারলেস কেউ নাই। উমিচাঁদ এত ভ্যালভ্যালা। মির্জাফর কিন্তু একটা কথা বলছে ভাইয়া, মনে রাখিও, আমরা আমরা কি বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? আমরা কি বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? এই কথাটা কিন্তু মির্জাফরের কথা। অর্থাৎ মির্জাফরকে এরা সে বিশ্বাসঘাতকতা অনেক বড় করছে, তারপরেও তার মাঝে একটু ব্যক্তিত্ব ছিল, যে কারণে তাকে বাদ দিয়ে তার ছেলে মিরনকে পরে নবাব বানানো হয়। বাট তোমার এই উমিচাঁদ ছিল সবচেয়ে ছ্যাচরা, শেষমেশ সে পাগলই হয়ে যায়। কি বলো দেখি? আমি চিরকালই ইংরেজদের বন্ধু, এটা কার কথা? এটা উমিচাঁদের কথা। ওকে, তারপরে চলো, ও এই যে তোমাদের আলোচনা এখানেই শেষ, বাট আমাদের আলোচনা এখানে শেষ করা যাবে না। এমসিকিউ প্র্যাকটিস শেষ হলেও আমাদের কিছু ক্যারেক্টার বেসড আলোচনা জানতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে একদম বেসিক কথা, ফতেহ চাঁদের একটা এমসিকিউ আছে, সেই পার্টটা আজকে তোমরা টাইম পাবা। যাক, আমরা খুব ভালো মতো করে, যেহেতু আগের দিন ওই পার্টটা শেষ করেছি, আমাদের আলোচনা ফতেহ চাঁদকে কত তারিখে, বলো দেখি, ফতেহ চাঁদকে কত সালে বা কোন সালে জগৎ শেঠ উপাধিতে ভূষিত করা হয়? ফতেহ চাঁদের নাম যে জগৎ শেঠ, সেটা অ্যাডমিশনে আসে কোশ্চেন গুলো এখন আমরা একটু করব। ওকে, ঠিক আছে। আচ্ছা, ক্যামেরা অফ হয়ে গেছে, আমি ঠিক করে দিচ্ছি, প্রশ্নের উত্তরটা করো। ফতেহ চাঁদ কত সালে, ফতেহ চাঁদকে কত সালে জগৎ শেঠ উপাধিতে ভূষিত করা হয়? উত্তর করো। হ্যাঁ, রংধনু দূর হয়ে গেছে। এন্ড কমেন্ট বক্স, ওকে, আই লুকড অ্যাট, গুড জব। যারা জানো না লিখে ফেলো, কত সাল? 1723 সাল। আসছে না? আসার কথা তো এবার আসছে। 1723 সাল। কত সাল? 1723 সাল। এবং এরপরে আরো একটা প্রশ্ন আছে, সেটা কাকে নিয়ে বলো দেখি? এই যে উমিচাঁদকে নিয়ে এত পড়লাম, উমিচাঁদ কোথা থেকে এসেছে বলো দেখি? উমিচাঁদ কোথা থেকে এসেছে? এবং অ্যাডমিশনে আসা আরেকটা কোশ্চেন ভাইয়া নোট করে ফেলো, এই শব্দটা খাজানজি শব্দের অর্থ কি? খাজানজি শব্দের অর্থ কি? এই প্রশ্নটার উত্তর করো। এরই মধ্য দিয়ে আমরা আমাদের আজকে নাটকের প্রিপারেশন এখানেই শেষ করব। খাজানজি শব্দের অর্থ গুড জব। উমিচাঁদ কোথা থেকে এসেছে? উমিচাঁদ এসেছে লাহোর থেকে। এবং মির্জাফরেরটাও জানা গুরুত্বপূর্ণ, মির্জাফরও বাংলার নয়। মির্জাফর এসেছে কোথা থেকে? মির্জাফর এসেছে বাইরের আমদানি, পারস্য বা ইরান থেকে। পারস্য বা কোথা থেকে? ইরান থেকে। অ্যান্ড দ্য লাস্ট পপুলার ফর অ্যাডমিশন কোশ্চেন, এই শব্দটা জেনে রাখো, খাজানজি শব্দের অর্থ হচ্ছে কোষাধ্যক্ষ। কি অর্থ? কোষাধ্যক্ষ। ওকে, এই হলো গিয়ে আমাদের আলোচনা। ওকে, ঠিক আছে।
কোষাধ্যক্ষ হলে, এবং বলতে গেলে ভাইয়া প্রত্যেকটা লাইনেই পড়া আছে। যেমন উক্তির আলোচনায় যখনই আমি যাব, কতগুলো কথা আছে, একটু নুন জোগাড় হলে কাঁচা খাবো বলে মূলো নিয়ে আছি, আমাদের কি, আমাদের আকাশ মেঘমুক্ত থাকবে না শেঠজি, তারপরে কি বলো দেখি, তারপরে বলো আমি ভাব, আমি ভব হলেও ভাবি নাই। এই রকম আরো আলোচনা, প্রত্যেকটা জায়গায় উক্তির আলোচনা চলে আসবে। সেই উক্তির আলোচনাগুলো এখন যদি পড়াইতে চাই, সেটা তোমাদের পড়তে গেলে আরো একটা ক্লাস লাগবে, বাট আমাদের ক্লাস তো শেষ করতে হবে। এখন কি করবা ভাইয়া, আপনি পড়াচ্ছেন না তাহলে? আমি তোমাদের অ্যাডমিশনে আসার মতো এভরি সিঙ্গেল টপিক কভার করে দিছি, বাট তারপরেও উক্তি একটা নাটকের পেজ গুলো খুলো ভাইয়া, কতগুলো, সেগুলো যদি আমি তোমাদেরকে ক্লাসে মুখস্থ করাতে পারবো? পারবো না। তাহলে কি করতে হবে, তাহলে আজকের ক্লাসে অনেকেই হাউতাশ করছো, আজকের ক্লাসে অনেকেরই মাথা গরম হয়ে গেছে। সেই মাথা গরম হওয়ার আগে, এবং আবার বলতেছি, যারা এখনো বলতেছো ভাইয়া রিটেন ক্লাস হয় না কেন, এখন যদি তুমি এই টাইমে আসে রিটেন নিয়ে আলোচনা করো, বি আর সি ইউনিট ভাইয়া আর কয়টা দিন আছে ভাবছো? আর কয়টা দিন আছে বলো দেখি। তোমাদের জন্য আমি আলাদা করে ভাইকে বলে আরো আমাকে নক দিয়ে রাখছিল লাস্ট রিটেন ক্লাসে, আমি নতুন কি তোমার হচ্ছে তোমাদের জন্য রিটেন বইয়ের যেটা হচ্ছে নতুন, আরো একবার নতুন আরো একটা সংস্করণ ভাইকে বলছি বলে বের করায় আনছি। বি ইউনিট সি ইউনিটের অলরেডি চলে আসছে। তো যারা নক দিসলা যে ভাইয়া রিটেন বইটা নাই, রিটেন বইটা নাই, আপনি একটু বলিয়েন, আমি বলে আলাদা করে করায় নিয়ে আসছি জাস্ট আমাদের ব্যাচের বাচ্চার জন্য। ঠিক আছে? আসে নবাবের কঠিন প্রশ্ন। হুম, তাই না? ওকে, তো যেই কথা বলছিলাম, এই রিটেনের কথাটা আমি ইনবক্সে আজকে সকালবেলা একজনের মেসেজ দেখে এটা বলতে আসলাম। ভাইয়া বি ইউনিট সি ইউনিট, বি ইউনিটে সি ইউনিটের কি জানি, মার্কেটিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট, এই যে রিটেন ফাউন্ডেশন অলরেডি চলে আসছে। তোমরা জাস্ট নক দিয়ে এখন যদি রিটেন ফাউন্ডেশন বইটা প্র্যাকটিস না করো পারবা না। আর সুফিয়ান ভাইয়েরও কথা একটাই, যে তোমাদেরকে শুদ্ধিকরণের ক্লাস করাইছে, ভাইয়ের এত সুন্দর ক্লাস করার পরেও শুদ্ধিকরণের প্র্যাকটিস ক্লাসে তোমরা পারো না। ভাইয়া আমি তোমাদের ব্যাচ শেষ হয়ে যাবে 15 তারিখ, বাট আমি তোমাদেরকে কথা দিছি কি বলো দেখি, ঢাবির আগ পর্যন্ত তোমাদেরকে আমি ছাড়তেছি না। তোমাদের রিটেন কোর্সে আমি কি এমনি থেকে আমরা গুগল মিটে যাচ্ছি, তোমাদের রিটেন কোর্সে আমরা কিসে যাব বলো দেখি, তোমাদের রিটেন কোর্সে আমরা ইন্টারঅ্যাক্টিভ প্র্যাকটিসে যাব। এখনো যদি প্র্যাকটিসের জন্য এই বই না নাও সমস্যা নাই, তুমি বাজার থেকে রিটেনে ভালো মতো তোমার লেখা কিছু প্র্যাকটিস, কিছু শুদ্ধিকরণের প্র্যাকটিস আছে, ওরকমও বই নাও সমস্যা নাই, বাট একটা প্র্যাকটিসের জন্য বই রাখো। শুদ্ধিকরণের নিয়ম কি? শুদ্ধিকরণ নিয়ম হচ্ছে তোমার কতগুলো বচনের নিয়মে যাবা তুমি আলাদা, সেখানে আলাদা পয়েন্ট আছে, সেখানে শাব্দিক বিভিন্নতার আলোচনা আছে। তো রিটেন যেহেতু এই ক্লাস আমি নিইনি, আমাকে আবার তারপরে আমাকে চেক করতে হবে না তোমরা পারতেছো কিনা। তো বলতেছি তোমাদের কত তারিখ, 20 তারিখের মধ্য থেকে রিটেন ধরতে হবে। নাটক উপন্যাস সি ইউনিট তোমাদের খালি রেইনকোট আছে বাকি, সে কি বলো দেখি। এই যে সায়েন্স থেকে মানবিকের জিকে আমি পড়ি নাই, আমি বিতর্ক করতাম, সেখান থেকে যতটুকু পারছি আমি সাম্প্রতিক পারি, আমি সাম্প্রতিক সবকিছু জানা ছিল, জাস্ট ঢাবির সাম্প্রতিক অ্যান্সার করে আমি জিকেতে কোনো মতো পাশ করছি। আর বাংলা ভালো পারি বলে বাংলায় ভালো, আর ইংরেজি আমার এখানে আসার মূল ছিল, আমি ইংরেজি পড়াই, ইংরেজি আর বাংলা একসাথে। ইংরেজিতে আমার গল্পটা দেখছো ঢাবিতে 15তে 15 পাইছিলাম ইংরেজিতে এমসিকিউ এ, সেইটার উদ্দেশ্যে আমি হচ্ছে তোমার ওই জিকে তে ফেল করতে করতে বাঁচে গিয়ে চান্স পেয়ে যাই। ওকে, ঠিক আছে। তো যাই হোক ওই কথা বাদ দিই, অফিসে যায় বাট আনতে পারছি না, আনার চেষ্টা করো ভাইয়া। 20 তারিখ থেকে তোমাদের রিটেনের একটা নতুন জায়গা শুরু হবে। গতবারে তোমাদের কমন ফেলাইছি না সরাসরি, এবারে ঢাবির প্রশ্ন প্যাটার্ন একটু চেঞ্জ হবে, কমন যদি নাও পড়ে যেন তুমি লিখতে পারো, সেই জন্য প্র্যাকটিসের জন্য একটা বই রাখো ভাইয়া, এটা ম্যান্ডেটরি। 20 তারিখের মধ্যে সবাই বই নিয়ে ফেলবা, ওকে, না হলে দেরি হয়ে যাবে, সামনে আবার ছুটি আসছে। ওকে, হ্যাঁ এমসিকিউ গুলো আচ্ছা আমি দিয়ে দিব।
বইটার প্রাইস পেজে মেসেজ দাও ভাইয়া, ওখানে সব জানতে পারবা কিভাবে কিভাবে কি। ওকে, ঠিক আছে। ওকে, তো যেই জায়গা ছিল সেই জায়গা নিয়ে এখন আজকের উপন্যাসে নাটকের ক্লাস শেষে আমি যে কতবার কথাটা বললাম, ভাইয়ার কথাটা তোমার ভালো লাগবে। আমি ইরামনির নামটা বারবার দেখি, আঞ্জুমানারা জুয়ের নামটা দেখি, তারপর ছেলেদের মধ্যে শাহাদাত নামে একটা ছেলের দেখি, যে আমি ক্লাস করার কয় মিনিট আধা ঘন্টা অপেক্ষা করে না। গতবার তোমাদের লামিয়া আপু ঢাবিতে যে 6 হয়েছে, তাকে এরকম একটা পাইছিলাম, সে জাস্ট আমাকে নক দিয়ে বলছিল ভাইয়া, তো আমার আম্মু আপনার আছে ক্লাস দেখে, আপনার কথা নাকি আম্মুর ভালো লাগে, এই যে কথা। এবং সে তার কথাই হচ্ছে ভাই আমার পাওয়ার কারণ হচ্ছে আমি এমসিকে বাংলায় ফুলে ফুল পাইছি এবং রিটেনে ভালো করতে পারছি, তাই আমার চান্স হয়েছে। তাহলে দেখো ভাইয়া, বাংলা ফার্স্ট পেপার খুবই সহজ, একটা আসলেই সহজ। যদি টেকনিক্যালি পড়ো, বাংলা ফার্স্ট পেপার খুবই সহজ। তোমাকে সেকেন্ড পেপারের মতো বারবার এটাতে প্র্যাকটিসে থাকতে হবে না। একবার যদি কমপ্লিট করে ফেলো, একটা ছোট্ট রিভিশন তোমার সব পড়া তোমাকে মনে করায় দিবে। সেটার জন্য আমি তো আছি, তোমাদেরকে ম্যারাথন ক্লাস নিব, আবার এমসিকিউ করাবো, আবার প্র্যাকটিস করাবো। বাট তোমার যদি বেসিকে উক্তিগুলো কে বলছে, উক্তি শব্দটাই তোমার নতুন লাগে, তোমার টাকার কথাটাই যদি নতুন লাগে, তোমাকে আমি কি পড়াবো বলো? এতগুলো তথ্য তোমাকে এই অল্প সময়ে যদি কমপ্লিট করতে হয়, ফর দ্য লাস্ট টাইম আই এম রিকোয়েস্টিং, আমাকে তোমার স্যারের জায়গা থেকে, তোমার যদি বড় ভাই তোমাকে কোনো উদ্দেশ্য দিত, নাটক উপন্যাস থেকে, শুধু ঢাবির জন্য বলতেছি না, অ্যাডমিশনে প্রত্যেকটা জায়গায় প্রশ্ন ভাবা, প্রত্যেকটা ক্যারেক্টার রায় দুর্লভ থেকে শুরু করে ছোট ড্রেক বা মার্টিন, কিংবা ছোট্ট একটা শওকত জং, যার নামে যেই কথা পাবা, সেটা তোমার 6 থেকে 7 পেজ কিংবা 10 পেজের একটা নোট পুরো অ্যাডমিশনের জন্য করে যাও। যখন দেখবা নিজের খাতা থেকে তুমি কমন পাচ্ছ অ্যাডমিশনে, তখন ভাইয়ার কথা মনে পড়বে। ওকে, ঠিক আছে। তাহলে মেয়েদের পোস্ট অ্যাপ্রুভ না ভাইয়া, লেখা খারাপ শেয়ার করো না, ঠিক আছে, বাট আমি জানি বুকে হাত রাখো, তোমরা করোই নাই, না হলে আজকে ক্লাসে এই অবস্থা হওয়ার কথা ছিল না। আবারও বলছি, নাটকের জন্য প্র্যাকটিস করো। আবার আমরা কি বলো দেখি, উপন্যাস আর নাটকের ম্যারাথন ক্লাস হবে, তখন আবার রিভিশন দিয়ে নিব, তখন দেখবা তুমি সব পারতেছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি, আজ একটু রেস্ট নিয়ে তারপরে পড়ো। তাহলে কি বইয়ের জন্য বিকাশ করছি, এসএমএস ও সিন করে না, হোয়াটসঅ্যাপে করছো কে? স্বর্ণা আফরিন, আচ্ছা আমি বলতেছি, তোমার এটা আমি ছবি তুলে নেই, থামো, তোমার কমেন্টটা আমি ছবি তুলে নেই, কেউ কমেন্ট করিও না তো, আমি বলতেছি কে দায়িত্বে আছে তাকে আমি জানাই দিচ্ছি। ওকে, ঠিক আছে, আগে মেসেজ দিয়ে রিপ্লাই করে তারপর টাকাটার স্ক্রিনশট দিও, তাহলে সুবিধা হবে। জাস্ট তোমাদের জন্য, যেহেতু 20 তারিখ থেকে তোমাদের একটা আলাদা রিভিশন পিরিয়ড আমি শুরু করব, উইকে একটা ক্লাস হবে হাইয়েস্ট, বাট আমরা রিভিশনের মধ্যে থাকবো যেন লিখিত ভুলে না যাই। ওকে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের আলোচনা, পেজে মেসেজ দিয়ে জানাই দাও ভাইয়া, বা কল আছে, অনেক অপশন আছে, ভুল দু একটা হতেই পারে, সেজন্য অবশ্যই মাথায় রাখবা, আমি তারপরেও জানাই দিব। ওকে, তোমাদের ফুল সিলেবাস পড়তে হবে না, এবারও সিলেবাস শর্ট সিলেবাস। কিসে দেওয়া আছে? এবারে সার্কুলারে দেওয়া আছে শর্ট সিলেবাস, বাট ঢাবির পরীক্ষার 1 সপ্তাহ আগে তোমাদেরকে আমি কি বলে চোথা দেয় না, নোট দেয় না, সেরকম একটা নোটের ক্লাস নিব। কিসের বাইরে? তোমার হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে, যেখান থেকে পড়লেই তোমরা যদি বাইরে থেকে কিছু এমসিকিউ দেয় যেন পারো, এটা আমি নিজ দায়িত্বে নিব। ওকে, ঠিক আছে, এই ছিল আমাদের আলোচনা। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। তোমাদের নাটকের আমি আরো দক্ষতা দেখতে চাই, উপন্যাস আমরা ইনশাল্লাহ আর ঝামেলা নাই, বাট নাটকে উক্তি না পড়লে ভাইয়া, নাটক বরাবরই আমি যতবারই পড়াবো আসে, ততবারই আসে তোমার নতুন লাগবে। ওকে, কারণ নাটকের প্রাণ কি? নাটকের প্রাণী সংলাপ, যদি সংলাপই না চিনো কার কি কথা, তবে কি জানবে? ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ ভাইয়ারা, তোমরা এখন একটু রেস্ট নাও, নাস্তা করো। যাক, আজকে যে নাস্তার টাইম চেয়েছিলে তাকে নাস্তার টাইম দিয়ে দিলাম, নাস্তা করে এবার বাংলা সেকেন্ড পেপার ক্লাসে ঢুকে যাও। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।
আর সি ইউনিটের জন্য তো ম্যানেজমেন্ট এগুলো তো দরকারি ভাই, তোমাদের ভাইরা কি বলে না? অনেকেই এখনো নাওনি যতগুলো স্টুডেন্ট ক্লাসে। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে।